আমাদের আজকের গল্প নন্দিনী, কলমে সুমিত সান্যাল। অয়ন ও আলোর সম্পর্ক শৈশব থেকে। দুজন ছোটবেলা থেকে একসাথে একই স্কুলেই পড়াশোনা করেছে। দুজনে সারা জীবন দুর্গাপুরেই থেকেছে। অয়নের বাবা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ান, আলোর বাবা পৌরসভায় মাঝারি পদের অধিকারী। দুই পরিবারের সম্পর্ক তেমন ছিল না। মাঝে মাঝে স্কুলে দেখা হয় দুজনার মা বাবার। স্কুলে অভিভাবকদের মিটিং হলে, কখনো স্কুলের অনুষ্ঠানে, অথবা বার্ষিক রেজাল্টের সময় দুই পরিবারের দেখা হয়। দুজনেই পড়াশোনায় এক সমান ভালো। কোনো পরীক্ষায় অয়ন প্রথম হয়, কোনোবার আলো। দুজনার পছন্দ অপছন্দও এক। দুজনেই শান্ত ধীর স্থির, দুজনেই দুজনার খেয়াল রাখে। নিচু ক্লাসে দুজনেই একই বেঞ্চেই বসত। পঞ্চম শ্রেণী থেকে ছেলেমেয়ের আলাদা আলাদা বসার নিয়ম। তার সত্ত্বেও দুজনের বন্ধুত্বে কোনো পরিবর্তন হয়নি। বয়সের সাথে দুজনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে, পরিণত হয়েছে। দুজনের সমবয়সী সহপাঠী, তবে তাদের মধ্যে কোনো রেষারেষি, ঈর্ষা, প্রতিদ্বন্দ্বিতা ছিল না কোনো দিনই। তারা পরস্পরকে সাহায্য করে দুজনে পরস্পরের ভালো দিক, উজ্জ্বল দিক তুলে ধরে। তাদের জীবনের লক্ষ্য এক, আশা আকাঙ্ক্ষা সমান। মাধ্যমিকে দুজনে এক সমান নম্বর পেয়েছিল। ওদের স্কুলের ইতিহাসে এই প্রথম মাধ্যমিকে দুজন স্কুলের সেরা স্থান পেয়েছে। সেই বছর দুজনকে স্কুল থেকে সেরা ছাত্রের পুরস্কার দিতে হয়েছিল। সারা দেশে তাদের র্যাঙ্ক 10। দুজনেই বৃত্তি পেয়েছে। উচ্চ মাধ্যমিকে দুজনার এক রকম রেজাল্ট হয়েছিল। দুজনেই ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। দুজনে একসাথে জয়েন্ট দিয়েছিল। জয়েন্টে আলো 1 নাম্বার বেশি পেয়েছিল। অয়নের বাবা সুকল্যাণ ধর ছেলেকে আইআইটিতে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু আলোর বাবা মেয়েকে বাইরে রেখে পড়াতে চান না। তার আর্থিক অবস্থাও তেমন ভালো নেই। স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। তার চিকিৎসার পিছনে প্রচুর ধার দেনা হয়ে গেছে। ইতিমধ্যে দুই পরিবারে বেশ ভালোই ঘনিষ্ঠতা হয়েছে। অয়নের মা কণিকা দেবী চেয়েছিলেন তারা আলোর বাবা সুবিনয় করকে সাহায্য করে, কিন্তু সুকল্যাণ বন্ধুর আত্মসম্মানে আঘাত দিতে চান না। তাই শেষ পর্যন্ত দুজনে দুর্গাপুরেই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে আরম্ভ করল। সবাই জানে আলো আর অয়ন এক আত্মা, দুই প্রাণ। এই জুটি সর্বকালের সেরা জুটি। এই সম্পর্ক চিরদিনের, এই বাঁধন অবিচ্ছেদ্য। যদিও মুখে কেউ কাউকে বলেনি, কিন্তু সকলে জানে দুজনে একসাথে ঘর বাঁধার স্বপ্ন তাদের হৃদয় দীর্ঘদিন ধরে লালন করছে। বিটেক ফাইনাল পরীক্ষায় দুজনে শীর্ষস্থানের অধিকারী হয়েছে। এমটেকের জন্য দুজনে স্কলারশিপ পেয়েছে। তার সাথে উচ্চ মাধ্যমিকে কৃতি হওয়ার ফলে মেরিট স্কলারশিপ তো সাথে আছেই। এখন দুজনেই এমটেক পাশ করে গবেষণার পথে এগিয়ে গেছে। হঠাৎই আলোর মা মারা গেলেন। কণিকা তখন ঝাঁপিয়ে পড়ে শোকগ্রস্ত সেই পরিবারকে সামলিয়েছিলেন। সেই সূত্রে দুই পরিবারের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। দুজনে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট লাভ করেছে। দুজনে তাদেরই কলেজে পড়াবার চাকরি পেয়েছে। দুজনে একসাথে কাজে যোগ দিয়েছে। দুজনে এবার তাদের আগামী জীবনের কল্পনায় বিভোর। দুই পরিবারেও জল্পনা কল্পনা শুরু হয়েছে। কথা হয়েছে দুজন তাদের কর্মস্থলে একটু থিতু হয়ে নিক, তারপর দিনক্ষণ দেখে 4 হাত এক করে দেওয়া হবে। দুজনে প্রতিদিন সকালে যে যা স্কুটারে কলেজে যায়। বিকেলে বাড়ি ফেরার আগে দুজনে হয় সিটি সেন্টারে কোনো রেস্তোরাঁতে বসে কিছুক্ষণ গল্প করে, সুখ স্বপ্ন সাজায়, অথবা শুধুই চেয়ে থাকে একে অন্যের দিকে। কয়েকদিন ধরে আলোর শরীরটা ভালো যাচ্ছে না। ওকে সব সময় ক্লান্ত দেখায়। মাঝে মাঝে তাকে ছুটি নিতে হয়। দাদা, ওকে ভালো করে ডাক্তার দেখান, আমার তো আর তর সইছে না, ওকে আমার মেয়ে করে নিয়ে আসবো। একদিন অয়নের মা কণিকা দেবী বললেন, হ্যাঁ দিদি, আমি ভাবছি ওকে কলকাতা নিয়ে যাব বড় ডাক্তার দেখাতে। এখানে ডাক্তার খালি ঝুলিয়ে রাখছে। সুবিনয় বাবু বললেন। সুবিনয় বাবু তার কন্যাকে কলকাতা নিয়ে গিয়েছিলেন ডাক্তার দেখাতে। ওনার ভাই সেখানেই থাকেন। আলো কলেজে 7 দিন ছুটি নিয়ে গিয়েছিল। তারপর অয়ন খবর পেল আলো তার ছুটি বাড়ি নিয়েছে। সে বাবার সাথে মুম্বাই গেছে। আলোর দাদু সেখানেই থাকেন। শুনল নাকি
আলোর ছোট মামার বিয়ে। আশ্চর্য, আলো হঠাৎ মুম্বাই চলে গেল। এখান থেকে যাওয়ার সময় তো তেমন কিছু কথা ছিল না। শুনছি 1 মাস ছুটি নিয়েছে। এত ছুটি পেলই বা কেমন করে, বুঝি না। অয়ন চিন্তিত কণ্ঠে মাকে বলল, আহা, তুই আবার অস্থির হচ্ছিস কেন? ও তো বাবার সাথেই গেছে। মা বোঝালেন। না মা, জানি না কেন আমার কেমন যেন খটকা লাগছে। ও তো আমার কাছে কখনো কোনো কথা লুকায় না। ছোটবেলা থেকে চিনি আমি ওকে, অয়ন বলল। শেষ পর্যন্ত অয়নের খটকা সত্য প্রমাণিত হলো। বেশ কয়েক মাস আলোর কোনো পাত্তা নেই। অয়ন অফিসে জানবার চেষ্টা করেছিল, কিন্তু কেউ কিছু বলতে পারে না। আলো ম্যাডাম ছুটিতে আছে, এছাড়া কেউ কিছু জানে না। ডিরেক্টর নোট দিয়েছেন যে আলো অনির্দিষ্টকালের জন্য ছুটিতে আছে। হঠাৎ অয়ন খবর পেল আলোর বিয়ে হয়ে গেছে। সে স্বামীর সাথে আমেরিকা চলে গেছে। সুবিনয় বাবুর তার চাকরিতে 1 বছর বাকি ছিল। তিনি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। দুর্গাপুরে সুবিনয় করের পরিবারের কোনো অস্তিত্বই রইল না। অয়ন মর্মাহত। সে বিশ্বাসই করতে পারে না আলো তাকে ত্যাগ করে চলে গেছে। অয়নের মা বাবা স্তব্ধ। কণিকা দেবী বেশ আঘাত পেয়েছেন। ওই মেয়েটিকে তিনি ছোটবেলা থেকে দেখছেন, আর সেই নাকি তাকে প্রতারণা করল। বিশ্বাস হয় না, কিন্তু কোনো উপায় নেই। অয়নের জীবনের একটা অধ্যায় শেষ হয়ে গেছে। তার সমস্ত জীবন যেন ওলট পালট হয়ে গেছে। অয়নের হাবভাব পুরোপুরি পাল্টে গেছে। সে আজকাল চুপচাপ থাকে, ধীরে ধীরে কথা বলে, প্রয়োজন ছাড়া কথা বলে না। সকালে উঠে কলেজে চলে যায়, বিকেলে বাড়ি ফিরে মা বাবার সাথে টুকটাক কথা বলে, তারপর নিজের ঘরে চলে যায়। মা একদিন চুপি চুপি উকি দিয়ে দেখেছিলেন অয়ন জানালার ধারে দাঁড়িয়ে শূন্য নয়নে অস্তাচলের সূর্যের দিকে তাকিয়ে রয়েছে। 3 বছর কেটে গেছে। অয়ন ধীরে ধীরে নিজেকে সামলিয়ে নিয়েছে। মা বাবার পীড়াপিড়িতে সে বিয়ে করেছে। নন্দিনী, বাবা অবিনাশ চৌধুরী দুর্গাপুরের একটা নামকরা স্কুলের প্রিন্সিপাল। নন্দিনী তার একমাত্র কন্যা। সে বাবা স্কুলে উঁচু ক্লাসের ছাত্রছাত্রীদের সায়েন্স পড়ায়। শীঘ্রই তার মিষ্টি স্বভাবের কারণে সে সবার মন জয় করেছে। স্বামীকে সে তার স্নিগ্ধ মধুর চাউনিতে, পাতলা আরক্তিম ঠোঁটের চাপা হাসিতে মোহাচ্ছন্ন করে তুলেছে। অয়নের মা বাবা ছেলের মধ্যে পরিবর্তন লক্ষ্য করছেন। ছেলের জীবন স্বাভাবিক ছন্দে ফিরেছে। অনুকে দেখে তো মনে হচ্ছে ও নিজের আঘাত কাটিয়ে উঠতে পেরেছে। আর সত্যি বলতে বৌমার স্বভাবটাও এত মিষ্টি যে ওকে ভালোবেসে না পারা যায়। একদিন কণিকা দেবী স্বামীকে বললেন, হ্যাঁ দেখো, তুমি ওকে আবার সংসারের কাজে এখন থেকেই জড়িয়ে ফেলো না, ওদের একটু ফ্রি ছেড়ে দাও। সুকল্যাণ বললেন, আমি তো বলি ঋণী তো আছেই, তুমি বরং রান্নার জন্য একজন জোগাড় করে নাও, তোমারও তো বয়স হচ্ছে। না না, রান্না আমি কারো হাতে ছাড়তে পারবো না, কুটনো বাটা তো ঋণেই করিয়ে দেয়, আমি তো শুধু একটু নেড়েই দিই। সম্প্রতি অয়ন গাড়ি কিনেছে, এখন সে বাবার সাথেই কলেজে যায়। বিকেলেও দুজনে একসাথে ফেরে। নন্দিনী দুজনার আগেই বাড়ি ফেরে। স্নান টান সেরে হয়তো সে শাশুড়ির সাথে বসে গল্প করছে। বাড়ির সামনে ওদের গাড়ির পরিচিত হর্নের আওয়াজ শুনতেই সে নিজের অজান্তেই চঞ্চল হয়ে ওঠে। তার শাশুড়ির চোখ এড়ায় না। নন্দিনী, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি চা বসাচ্ছি। নন্দিনী ছুটে বাথরুমে ঢুকে যায়। কণিকা দেবী স্বামীর দিকে তাকিয়ে মুচকি হাসেন। চা জল খাবার খেয়ে দুজনে বেরিয়ে পড়ে একান্তে অভিসারে। তুমি জানো, আমার জীবনের একটা বড় সত্য তোমাকে জানানো হয়নি। একদিন রাত্রে অয়ন নন্দিনীকে কাছে টেনে নিয়ে বলল, কি কথা? নন্দিনী অনুরাগের দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে আমি একজনকে ভালোবাসতাম। অয়ন পাশ ফিরে স্ত্রীর দিকে গভীর চোখে তাকালো। হ্যাঁ, সে তো হতেই পারে, নন্দিনী স্বাভাবিক কণ্ঠে বলল। সেও আমাকে মনে প্রাণে ভালোবাসত। সেটাও স্বাভাবিক, তোমার মতো মানুষকে কে না ভালোবাসে। চোখ দুটোর দিকে তাকাও, একেবারে ভেতর পর্যন্ত দেখা যায়, কাচের মতো স্বচ্ছ। নন্দিনী স্বামীর বুকে হাত দিয়ে বলল, তোমার মন পরিষ্কার, তাই তুমি কথা বলতে পারলে। অয়ন নন্দিনীর মাথায় পিঠে হাত বুলিয়ে দিল। আচ্ছা, সে কথা যাক। তারপর
একদিন হঠাৎ আলো উধাও হয়ে গেল আমার জীবন থেকে। অয়ন অতীতের দোরগোড়ায় পৌঁছে গেছে। ছোটবেলা থেকে আমরা একসাথে এক ক্লাসে পড়েছি। আমরা দুজনে পড়াশোনায় সমান সমান ছিলাম। একসাথে আমরা এক কলেজে দুজনে ইঞ্জিনিয়ারিং পড়েছি। ডক্টরেট সাথে সাথেই পেয়েছি। একই চাকরিতে একসাথে ঢুকেছি। বাড়িতে মা বাবারা বিয়ের কথাবার্তা শুরু করে দিয়েছেন। হঠাৎ আলো ভ্যানিশ হয়ে গেল। মুম্বাই গিয়েছিল ছোট মামার বিয়েতে। তারপর দুম করে একদিন খবর পেলাম আলোর বিয়ে হয়ে গেছে। সে আমেরিকা চলে গেছে। ওর মা তো আগেই মারা গিয়েছিলেন। বাবাও ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে এখানে দুর্গাপুরের পাট চুকিয়ে দিয়ে চলে গেলেন, তাও চুপিসারে। অয়ন বিছানায় উঠে বসেছে। তুমি অতীতকে নিয়ে দুঃখ করো না গো। আমি আলোর জায়গা হয়তো নিতে পারবো না কোনোদিন, কিন্তু আমি চেষ্টা ত্রুটি রাখবো না। নন্দিনী স্বামীর কাঁধে হাত রেখেছে। সে রাতে দুজনে নীরবে জেগে রাত কাটিয়েছে। নন্দিনীর ভোরের দিকে একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ কিছু আওয়াজ শুনে তার ঘুম ভেঙে গেল। আমি বুঝতে পারছি না আলো, আমি কি দোষ করেছিলাম? তুমি কেন কেন আমাকে ওইভাবে ফেলে চলে গেলে? অয়ন স্বপ্নে তার পূর্ব প্রেমিকার সাথে কথা বলছে। আজ সহসা নন্দিনীর দু চোখ ঝরে পড়েছে। 2 বছর কেটে গেছে। নন্দিনীর স্বামীকে অনুরাগে সোহাগে ভরিয়ে দিয়েছে। শ্বশুর শাশুড়ির জন্য সে তাদের মেয়ে হয়েই গেছে। এই তোরা কি প্ল্যান করেছিস বলতো? একদিন কণিকা দুজনকে দেখে বললেন। কিসের প্ল্যান মা? অয়ন সপ্রশ্ন দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। মানে তোদের বিয়ে 2 বছর তো হলো, আমরা নাতি নাতনির মুখ কবে দেখব? মা মুচকি হেসে বললেন। নন্দিনী লজ্জায় মুখ অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। সে যখন হওয়ার হবে। আমাকে বাথরুমে যেতে হবে। অয়ন যেন পালাবার পথ পায় না। নন্দিনী লজ্জায় মাথা নিচু করে বসে রয়েছে। সুকল্যাণ বুঝেছেন তার উপস্থিতিতে নন্দিনী অস্বস্তিতে পড়েছে। তিনি নিঃশব্দে উঠে চলে গেলেন। কণিকা দেবী নন্দিনীর পাশে গিয়ে বসলেন। অয়ন কয়েকদিনের জন্য দিল্লি গেছে একটা সেমিনারে যোগ দিতে। নন্দিনী দিন কয়েকের জন্য মায়ের কাছে এসেছে। সেদিন বিকেলে সুকল্যাণবাবু স্ত্রীকে নিয়ে অবিনাশবাবুর বাড়ি গেছেন। পয়লা বৈশাখের জন্য অবিনাশবাবু একটা ঘরোয়া অনুষ্ঠানের আয়োজনও করেছেন। 2 পরিবারের মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। সেদিন অবিনাশবাবুর এক বন্ধু ভাস্কর রায় তার স্ত্রী পুত্রবধূকে নিয়ে এসেছেন। পরিচয় পর্ব সারা হয়েছে। ভাস্কর বাবুর পুত্রবধূ নূপুর এগিয়ে এসে বলল, আপনার স্বামীর কথা আমার ছোট বোন খুব বলে। ও তো ওনার কাছেই পড়ে। ও বাহ, আপনার বোন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে? শীঘ্রই দুজনে নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে পড়ল। কখন আপনি থেকে তুমিতে নেমে এসেছে তারা। একসময় দুজনেই নন্দিনীর ব্যালকনিতে গিয়ে বসল। কথা হচ্ছিল স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে পারস্পরিক সততা নিয়ে। আচ্ছা, স্বামী স্ত্রী পরস্পরকে ভালোবাসবে এটা তো আমরা ধরেই নিচ্ছি, কিন্তু তার সাথে দরকার পারস্পরিক সততা, নূপুর বলল। তা তো বটেই। আমার স্বামী আমার কাছে কোনো কিছু লুকায় না। ওর এই খোলা মেলা স্বভাবটা আমার ভীষণ ভালো লাগে, নন্দিনী বলল। আচ্ছা, তুমি যদি কোনোদিন জানতে পারো যে তোমার স্বামীর বিয়ের আগে কারোর সাথে অ্যাফেয়ার ছিল, তবে সে কাউকে ভালোবাসতো, তবে? সেটা তো হতেই পারে, কিন্তু আজকের দিনে আমার জন্য এটাই সত্য যে সে আমাকে ভালোবাসে, নন্দিনী স্থির কণ্ঠে বলল। তাহলে তুমি বলছো তোমার স্বামীর পূর্বপ্রেম নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই? বললাম তো, আমার স্বামী আমার কাছে কোনো কথা লুকায়নি। ওর একজনের সাথে ছোটবেলা থেকে ভাব ছিল, সহপাঠিনীর সাথে যেমন হয়। দুজনে এক লাইনে পড়াশোনাও করেছে, একসাথে একই কলেজে চাকরি নিয়েছে, বাড়িতে বিয়ের কথাবার্তা পর্যন্ত শুরু হয়েছে। হঠাৎ মেয়েটি মামার বিয়ে অ্যাটেন্ড করতে মুম্বাই গিয়ে আর ফিরল না। অনেক দিন পর খবর পেল সে বিয়ে করে আমেরিকা চলে গেছে। আমার স্বামী খুব ভেঙে পড়েছিল। তার কয়েক বছর পরে আমাদের বিয়ে হয়েছে, নন্দিনী শান্ত স্বরে বলল। তোমাকে এই বলেছে তুমি আলোর করের কথা বলছো? আমি নাম জানি না, জানতে চাইনি কখনো। সত্যিকারের ভালোবাসার নজির দিতে হলে আলো করের কথা বলতে হয়। নূপুরের কাছে সেদিন নন্দিনী এক অসাধারণ মেয়ের ব্যাপারে জেনেছিল। আলোকর তো তোমার স্বামীর ছোটবেলা থেকেই বন্ধু ছিল। হ্যাঁ, কিন্তু সে হঠাৎ
কেন সব সম্পর্ক ত্যাগ করলো? ও কিছুতেই বুঝতে পারেনি। নন্দিনী বলল, অয়নদা কি মনে করে যে আলো তাকে ডিচ করেছে? ও কি মনে করেছে আমি জানি না, আর আমি ওকে অতীত নিয়ে খোঁচাতেও চাই না। যে স্মৃতি ওকে কষ্ট দেয় তার কথা আমি কখনো তুলিনি। তুমি জানো আলো কেন অয়নদার জীবন থেকে উধাও হয়ে গিয়েছিল? নূপুর নন্দিনীর দিকে তাকিয়ে বলল, আলোকে তার বাবা কলকাতায় নিয়ে গিয়েছিলেন, কারণ এখানে দুর্গাপুরের ডাক্তার তাকে একটা সাংঘাতিক আশঙ্কার কথা বলেছিলেন। আলোর বুকে কিছু সময় ধরে ব্যথা হচ্ছিল। কলকাতায় টেস্ট করে সেই আশঙ্কা সত্য প্রমাণিত হলো। আলোর ব্রেস্ট ক্যান্সার অনেকটা ছড়িয়ে পড়েছে। আলোর বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মুম্বাইতে তার মামা ডাক্তার, তিনি অপারেশনেরও ব্যবস্থা করলেন। আলোর অয়নদার সাথে ঘর বাঁধার স্বপ্ন ছারখার হয়ে গেল। অপারেশন হলো, তার দুটি স্তন সার্জারি করে বাদ দিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন কেমোথেরাপি চলল। আলো ঠিক করলো সে অয়নদার জীবন থেকে সরে যাবে, তাই সে মিথ্যের আশ্রয় নিয়ে। অয়নদা জানলেন তার প্রিয় বান্ধবী তাকে প্রতারণা করেছে। আলোর বাবা দুর্গাপুর এসেছিলেন। আমার শ্বশুরমশাই ওনার বড় কর্তা, মিউনিসিপ্যাল কমিশনার। ওনাকে সব বলেছিলেন উনি। 3 মাস চাকরি বাকি ছিল, বাবাকে বলে ভলেন্টিয়ারি নিয়ে নেন। দুর্গাপুরের পাট চুকিয়ে মেয়েকে নিয়ে অয়নদা জীবন থেকে সরে গিয়েছিলেন। নূপুর মাথা নিচু করে বসে রয়েছে, টপ টপ করে দু চোখ ঝরে পড়ছে। নন্দিনী মুখে আঁচল চাপা দিয়েছে। দুজনেই দেখতেই পায়নি, সকলেই ব্যালকনির দরজায়। হঠাৎ খেয়াল হওয়ায় দুজনে উঠে দাঁড়িয়েছে। ভাস্কর রায় তার স্ত্রীর দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছেন। নন্দিনী শ্বশুর শাশুড়ি অস্বস্তিতে রয়েছেন। কি হয়েছে ভাস্করদা? অবিনাশবাবু বললেন। ভাস্কর বাবু কি বলবেন বুঝে পাচ্ছেন না। তুমি আমাকে বলেছিলে এই কথা কাউকে না বলতে। ভাস্কর বাবুর স্ত্রী জয়ন্তী অনুতাপের সুরেই বলল, আসলে তুমি গত মাসে কলকাতা মহাকরণে গিয়েছিলে। তখন বৌমার বোন ইন্দু এসেছিল। কথায় কথায় অয়নের কথা উঠেছিল। আমার খেয়াল ছিল না, আমি আলোর কথা বলে ফেলেছি। কে কে এই আলো ভাস্করদা? অবিনাশবাবু নন্দিনী আর নূপুরের কথাবার্তা শোনেননি। অগত্যা আলোর কথা সকলকে বলতে হলো তার। নিচতলায় হলো ঘরে সবাই বসে রয়েছে, নির্বাক, মর্মাহত, বিষাদগ্রস্ত। কোথায় থাকেন ওনারা এখন? অনেকক্ষণ পরে নন্দিনী মুখ খুলেছে। বর্ধমানে, ওখানেই তো ওদের পৈতৃক বাড়ি। কি ব্রাইট মেয়ে ছিল আলো, অয়ন জানে। আপনারাও জানেন নিশ্চয়ই। কোথায় এখানে দুর্গাপুরে এনআইটিতে কাজ করছিল, আর এখন বর্ধমানে। কি অবস্থায় রয়েছে। ভাস্কর বাবু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমরা ওকে বোঝাবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে এক চুল নাড়ানো যায়নি। আমাদের মাথার দিব্যি দিয়ে চুপ করিয়ে দিয়েছিল। জয়ন্তী ব্যথিত কণ্ঠে বললেন, বর্ধমানে ওনাদের বাড়ি কোথায় কাকু? নন্দিনী বলল। আলো কোথায় কাজ করে এখন? তুমি ওকে জানো? কণিকা দেবী স্বামীর দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ মা, ও কিছু লুকায়নি আমার কাছে, ও সব বলেছে আমার কাছে। আমি আগে জানতাম না। হঠাৎ নন্দিনীর চোখ চিকচিক করতে আরম্ভ করেছে। হ্যাঁ, তাহলে তো কিছু বলারই নেই। কিন্তু একটা সত্যি, আলো এখন অতীত হয়ে গেছে। তুমি এখন ওর জীবনের একমাত্র সত্য, ওকে এটা মানতেই হবে। সুকল্যাণ বাবু বললেন। হ্যাঁ, তাছাড়া অতীতকে টেনে আনার কি দরকার? কণিকা দেবী বললেন। অতীত তো নিজেই সামনে চলে এসেছে, ও আমাকে সব বলেছে। আপনারা আলোর সব স্মৃতিচিহ্ন সরিয়ে দিয়েছেন, কিন্তু আমি দেখেছি ও মাঝে মাঝে কেমন যেন হয়ে যায়। মাঝে মাঝে সেই কারণেই ওর দু চোখে জলে ভরে যায়। আমি দেখেছি নন্দিনী দু চোখ জলে ভরে গেছে। তা বলে ও আমাকে অবহেলা করে তা তো নয়। কেউ বুঝে পাচ্ছে না, সবাই চুপ। ভাস্কর বাবু ভৎসনার চোখে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন। জয়ন্তী অনুশোচনায় ডুবে রয়েছেন। সেদিন আলোর ঠিকানা নিয়ে নন্দিনী শ্বশুর শাশুড়ির সাথে বাড়ি ফিরে গিয়েছিল। সেদিন রাতে বাড়িতে নিঃশব্দে খাওয়া দাওয়া হলো। সকলেই যেন ঘোরের মধ্যে রয়েছে। খাওয়া দাওয়ার পর সকলে যথারীতি সামনের ঘরে এসে বসেছে। কিছুক্ষণ আগে অয়ন ফোন করেছিল, সবার সাথেই কথা হলো, কিন্তু কেউ আলোর প্রসঙ্গ তুলল না।
আজ হঠাৎ কণিকা সযত্নে আড়ালে লুকিয়ে রাখা তার ফটোর অ্যালবাম বাহির করেছেন। সব অয়নের ছবি, তার থেকে বড় হওয়ার বেড়ে হওয়ারটার ছবি, অয়নের কলেজের ছবি, বন্ধু বান্ধবদের সাথে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় তোলা ছবি, কখনো কলেজে জলসার ছবি। সবেতেই আলো অয়নের পাশাপাশি রয়েছে। দুই পরিবারের প্রাণোৎফুল্ল সমবেত আনন্দের স্মৃতির সঞ্চয় ছড়িয়ে রয়েছে অ্যালবামের পাতায় পাতায়। আমার মনে হয় মা, আমাদের আলোর সাথে দেখা করা উচিত, এক সময় নন্দিনী বলল। এখন আর দেখা করে কি হবে মা, অতীতকে তো আর ফিরিয়ে আনা যাবে না। সুকল্যাণ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন। তা হয়তো যাবে না, কিন্তু সে অয়নকে ভালোবাসত। আপনারাও মনে মনে তাকে আপনার পরিবারের অংশ করে নিয়েছিলেন। নিয়তির ফেরে তাকে অয়নের জীবন থেকে সরে যেতে হয়েছে। সে চায়নি নিজের জীবনে নেমে আসা অন্ধকারের ছায়া ওর ওপর পড়ুক। ভেবে দেখুন তাকে কত মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। তার সব সুখের স্বপ্ন তছনছ হয়ে গেছে। এখানে এনআইটি দুর্গাপুরে সে নিজের ক্যারিয়ার জলাঞ্জলি দিয়েছে। সবই তো ভালোবাসার খাতিরেই। আজ সে কিভাবে আছে, কেমন আছে দেখবেন না। নন্দিনীর মুখটা করুণ হয়ে গেছে। তোমার সব কথাই ঠিক নন্দিনী, কিন্তু তুমি কেন অকারণে নিজের সংসার ছাড়খাড় করতে চাইছো? কণিকা দেবী নন্দিনীর পাশে এসে বসেছেন। সেটা কোনো কথা নয় মা, আপনারা আলোকে ভালোবাসেন, ও আলোকে ভালোবাসতো, হয়তো এখনো ভালোবাসে, আর সেটা খুবই স্বাভাবিক। ওরা ছোটবেলা থেকে সাথে ছিল, একসাথে পড়াশোনা করেছে, এমনকি একসাথে একই জায়গায় কাজ করেছে। আর আলোর কথা ভাবুন, যখন ওর জীবন বিপন্ন হয়েছে সে অয়নের দুর্ভাবনা দুশ্চিন্তার কারণ হতে চায়নি, তাই সরে গেছে। আমি তো শুধু শুধু উড়ে এসে জুড়ে বসেছি। শেষে নন্দিনীর গলা ধরে এসেছে। তুমি মোটেও উড়ে এসে জুড়ে বসনি মা। অনু তোমাকে পছন্দ করেছে, তোমাদের অগ্নিসাক্ষী করে বিয়ে হয়েছে। কণিকা নন্দিনীকে কাছে টেনে বললেন। শেষ পর্যন্ত নন্দিনী শ্বশুর শাশুড়িকে আলোর সাথে দেখা করবার জন্য রাজি করিয়েছিলেন। সেদিন শনিবার নন্দিনী শ্বশুর শাশুড়ির সাথে বর্ধমান রওনা হলো। সুকল্যাণবাবু অনেকবার বর্ধমান গেছেন। শহরের সকল রাস্তা ওনার চেনা, কিছু বন্ধুও রয়েছে সেখানে। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে তারা আলোর বাড়ির সামনে এসে দাঁড়িয়েছেন। বাড়ির অবস্থা দেখে গৃহ স্বামীর আর্থিক অবস্থা সহজেই বোঝা যায়। জরাজীর্ণ অবস্থা, আদি অনন্তকাল ধরে বাড়িটা রং করা হয়নি। জায়গায় জায়গায় প্লাস্টার খসে পড়েছে। কোনো সময় পাঁচিল দিয়ে ঘেরা ছিল বাড়িটা। এখন পাঁচিলের স্মৃতিচিহ্ন সড়ক গেটের দুটো থাম জেগে রয়েছে। সুকল্যাণবাবু দরজায় কড়া নাড়লেন। যাই, ভেতর থেকে কে যেন সাড়া দিল। কয়েক মুহূর্ত পরে এক দুস্থ কৃষকায় মেয়ে দরজা খুলে দিল। সকলেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। এ কি চেহারা হয়েছে আলোর, যেন চেনাই যায় না। ছোট খাটো সে চিরদিনই ছিল, কিন্তু এখন তাকে আরও রোগা, আরও জীর্ণ দেখাচ্ছে। শুধু অবশিষ্ট রয়েছে চাপা ফুলের মতো গায়ের রং আর দিগন্ত প্রসারী ভাসা ভাসা চোখ দুটি। কাকু আপনি? আলো অস্ফুট স্বরে বলল। কে এসেছে রে? কোনার ঘর থেকে সুবিনয়বাবু বেরিয়ে আসলেন। পরনে হাতওয়ালা গেঞ্জি আর সাদা পাজামা। তিনিও থমকে দাঁড়িয়েছেন। দাদা আপনি? হ্যাঁ সুবিনয়বাবু, আমরা তো আপনাদের একেবারে পর করে দিয়েছেন। সুকল্যাণ ওনার চোখে চোখ দিয়ে বললেন। না মানে? সুবিনয়বাবু কথা খুঁজে পাচ্ছেন না। আলো মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, এখন মান অভিমানের কথা ছেড়ে দাও। কণিকা দেবী অবস্থা স্বাভাবিক করবার জন্য এগিয়ে গিয়ে আলোকে জড়িয়ে ধরলেন। এ কি চেহারা হয়েছে তোমার? আলো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। তোমরা হঠাৎ আমাদের কাছে হারিয়ে গেলে, কত কিছু শুনলাম। কাল হঠাৎই সব জানা গেছে। তোমাকে আমরা এত করে কাছে পেয়েছিলাম, আরও কাছে নিয়ে আসতে চেয়েছিলাম, আর তুমি আমাদের পর করে দিলে। কারণ নিশ্চয়ই জেনেছেন কাকিমা, আমার প্রাণ নিয়ে টানাটানি হয়েছিল। ঠাকুরের দয়ায় বেঁচে ফিরেছি। আমি চাইনি অয়ন আমার সাথে সে যন্ত্রণা ভোগ করুক। ও আমার আচরণে আঘাত পেয়েছে জানি, বিশ্বাসঘাতিনী প্রতারক মনে করেছে তাও জানি, কিন্তু ক্যান্সারে আমার শরীর ভেঙে গেছে।
শরীরের একটা অংশ বাদ দেওয়া হয়েছে। আমি কি করে অয়নের কাছে গিয়ে দাঁড়াই কাকিমা? আলোর দু চোখ জলে ভরে উঠেছে। সবার চোখে জল, সবাই নীরব। আপনি তো অয়নকে ভালোবাসতেন, হয়তো এখনো ভালোবাসেন। একটু ভাবলেন না ওর কথা? নন্দিনী বলে উঠল। সবাই নন্দিনীর দিকে ঘুরে তাকালো। ওকে তো দেখিনি দাদা। সুবিনয়বাবু জিজ্ঞাসু দৃষ্টিতে সুকল্যাণের দিকে তাকালেন। আমি ওনাদের দুঃসম্পর্কের আত্মীয়া। সম্প্রতি দুর্গাপুরে এসেছি, কিছুদিন হয়েছে। নন্দিনী শ্বশুর শাশুড়িকে অনুরোধ করেছিল তার সম্বন্ধে এনাদের না জানাতে। বিশ্বাস করুন দাদা, আমি ওকে অনেক বোঝাবার চেষ্টা করেছিলাম। অয়ন তো ওর ছোটবেলার বন্ধু, ওর সাথে ছলনা করার কি দরকার? কিন্তু ও জেদ ধরে বসেছিল অয়নে জীবন থেকে হারিয়ে যাবে। সুবিনয় বাবু ব্যথিত কণ্ঠে বললেন। তার জন্য উনি নিজের শখ স্বাদ, জীবনের সকল সুখ থেকে নিজেকে বঞ্চিত করেছেন, নিজের ক্যারিয়ার জলাঞ্জলি দিয়েছেন। আচ্ছা, শুনেছি আপনাদের বিয়েও ঠিক হয়ে গেছিল। যদি বিয়ের পরে আপনার এই রোগ ধরা পড়তো, তখন কি করতেন আপনি? নন্দিনী দু চোখ চাপিয়ে প্লাবন ধারা নেমেছে। স্বামীকে ছেড়ে চলে যেতেন? ভালোবাসা কি শুধুই শরীর? আলো নির্বাক চোখে তাকিয়ে রইল এই অজানা মেয়েটির দিকে। সে অবাক হচ্ছে কে এই মেয়েটি যে তার বেদনা এত গভীরভাবে অনুভব করতে পেরেছে। সেদিন ওরা অনেকক্ষণ বর্ধমানে আলো আর তার বাবার সাথে গল্পও করেছে। ফেরার সময় সবাই ভাবাপন্ন, সবাই নীরব। সুকল্যাণ বাবুও নীরবে গাড়ি চালাচ্ছেন। নন্দিনী জানালার দিকে মুখ ফিরিয়ে রয়েছে, তার মুখ গম্ভীর। কণিকা দেবী আশঙ্কিত চোখে পুত্রবধূকে দেখছেন। জামা কাপড় পাল্টে সকলেই সামনের ঘরে সোফায় এসে বসেছে। সকলেই নীরব। নন্দিনী রান্নাঘরে গিয়ে সবার জন্য চা করে নিয়ে আসলো। আচ্ছা, অনু তো আগামীকাল ফিরছে। সুকল্যাণ বাবু প্রথমেই কথা বললেন। হ্যাঁ, আমার মনে হয় অনুকে এখনই কিছু বলার দরকার নেই। কণিকা দেবী বললেন, আলোর সব কথা তো আমরা জেনেছি। মেয়েটা আমাদের অনুকে ভালোবাসত। নিজের অসুখের দরুন সে সাময়িকভাবে তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল, তাই নিজেকে সরিয়ে নিয়েছে। ব্যাপারটা খুবই দুঃখের, কিন্তু বর্তমানে সময়ের বাস্তব হচ্ছে অনু নন্দিনীকে বিয়ে করেছে। কণিকা দেবী একবার পুত্রবধূর দিকে চেয়ে দেখলেন। নন্দিনী মাথা নিচু করে বসে রয়েছে। ও আমার ছেলের বউ নয়, ও আমার মেয়ে। কণিকা দেবী নন্দিনীর পাশে এসে বসেছেন। কথা মতো কেউ অয়নকে কিছু জানায়নি, কিন্তু নিয়তির অন্য প্ল্যান ছিল। নন্দিনী যেমন অতর্কিতভাবে আলোর ব্যাপারে জেনেছিল, অয়ন ঠিক তেমনই আলোর গোপন সত্য জানল। অয়ন মর্মাহত। অনুশোচনা, অভিমান, দুঃখ, বেদনা, রাগ সব কিছু একসাথে তার অস্তিত্বকে যেন আত্মসাৎ করতে চাইছে। পরদিন সকালে সে যথাসময়ে বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে রওনা হলো, কিন্তু সেদিন সে কাজে ছুটি নিয়েছিল। গাড়ি চালিয়ে অয়ন বর্ধমানে আলোর কলেজে গিয়ে উপস্থিত হলো। দেশের বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানের মতো একটা অখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজ। অয়ন অফিসে গিয়ে আলোর খোঁজ করল। করো ম্যাডাম, এখন ক্লাসে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে, রেজিস্টার দেখে একজন ক্লার্ক জানালো। অয়ন এক পাশে দাঁড়িয়ে রইল। এক সময় অয়ন দেখল একটা মোটা বই বুকের কাছে চেপে ধরে আলো এগিয়ে আসছে। তার দৃষ্টি মেঝের দিকে। সহসা আলো মাথা তুলল। অয়ন সামনে দাঁড়িয়ে রয়েছে। দুজনেই স্তব্ধ, বাকরুদ্ধ। একটু কথা বলা যাবে? শেষে অয়ন মৃদু স্বরে বলল, আচ্ছা, আমি প্রিন্সিপাল স্যারকে একটু বলে আসি। আলো চারিদিকে তাকিয়ে চাপা স্বরে বলল। দুজনে একটা রেস্তোরাঁতে একপাশে একটা টেবিল দখল করে বসল। দুপুরবেলা রেস্তোরাঁতে অপেক্ষাকৃতভাবে ভিড় কম। আলো অস্বস্তিতে তাকিয়ে রয়েছে অয়নের দিকে। অয়ন বেয়ারাকে ডেকে কিছু খাদ্য সামগ্রী অর্ডার করলো, তার সাথে লেবু চা। তোমার তো লেবু চা। আলো আস্তে করে মাথা নাড়ল। দুজনে পরস্পরের দিকে তাকিয়ে রয়েছে। দুজনের বুকের মাঝে আবেগের ঝড় উঠেছে। বেয়ারা খাবার চা সাজিয়ে দিয়ে গেল। এবার বলো, নিজের প্লেট টেনে নিয়ে অয়ন কথা শুরু করলো। তুমি হঠাৎ হারিয়ে গেলে কেন? আলো চায়ের পেয়ালাতে চুমুক দিতে যাচ্ছিল। চকিতে তার হাত কেঁপে উঠল। খানিকটা চা চলকে পড়ল তার গায়ে, টেবিলে। সরি, আমারই ভুল হয়ে গেছে। সত্যি বলছি আলো, আমি তোমাকে
জেরা করতে আসিনি। না, আমার কিছুই বলার নেই। তুমি নিশ্চয়ই কাকু কাকিমার কাছে সব জেনেছ। আলোর কণ্ঠে একটা করুণ সুর বেঁচে উঠল। আয়ত চোখ জোড়ায় মেঘের ছায়া নেমে এসেছে। না, ওনারা আমাকে কিছু বলেননি, কিন্তু হঠাৎই গতকালই সব জেনেছি আমি। সেদিন বিকেলে অয়ন যখন বাড়ি ফিরল, তার চেহারা দেখে মা বাবা চিন্তিত হয়ে পড়লেন। নন্দিনী স্কুল থেকে ফিরে স্নানে ঢুকেছে। কি কি হয়েছে অনু? মা ছুটে আসলেন। তোমরা আলোর হদিশ পেয়েছো, সকলে মিলে ওর সাথে দেখা করে এসেছো, আমাকে জানাওনি? অয়ন বিষণ্ণ কণ্ঠে বলল। বলে কি হবে, ওর জীবনে যা ঝড় বয়ে গেছে সেটা খুবই দুঃখজনক। আমাদের কাছে ওনারা সত্য গোপন না করলেই পারত, কিন্তু মানুষের মন তো। আর ভালোবাসা বড় বিচিত্র জিনিস। মানুষ একরকম ভাবে, আর ওপরে যে বসে আছে সে অন্য রকম। আমরা দুই পরিবারে মিলে তো সব কিছু ঠিক করেই রেখেছিলাম, কিন্তু এখন তুমি বিবাহিত, এটা ভুলে গেলে তো চলবে না। নন্দিনীকে কিছু বলো না, মা বললেন। নন্দিনী কখন সবার অলক্ষ্যে বাথরুম থেকে বেরিয়ে এসেছে কেউ জানে না। তার দু চোখ জলে ভরে উঠেছে। সে নিঃসাড়ে নিজের ঘরে চলে গেল। সেদিন রাতে নিজের বিছানায় শুয়ে শুয়ে নন্দিনী তার 2 বছরের বৈবাহিক জীবনে স্মৃতিচারণ করছিল। অয়নের একটা অতীত ছিল, সেটা সে স্ত্রীর কাছে গোপন করেনি। স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে যে সত্যনিষ্ঠার প্রয়োজন রয়েছে, অয়ন সেটার মর্যাদা দিয়েছে। তাদের সম্পর্কের মাঝে কোনো লুকোচুরি ছলচাতুরি কখনো স্থান পায়নি। আলো অয়নের পুরাতন প্রেম নন্দিনী জানে, কিন্তু সেও তো অয়নকে ভালোবাসে। এক সময় আলো অয়নের জীবন থেকে হারিয়ে গিয়েছিল। তার সময় লেগেছিল সেই আঘাত কাটিয়ে উঠতে। তারপরে নন্দিনী তার জীবনে এসেছে। ভালোই চলছিল তাদের বৈবাহিক জীবন। তারপর হঠাৎ সব কিছু ওলট পালট হয়ে গেল। আলো আবার অন্তরাল থেকে সম্মুখে চলে এসেছে। তার মর্মান্তিক অতীতে অয়ন মর্মাহত। আলো তার জন্য নিজেকে সরিয়ে নিয়েছিল, নিজের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে। কেউ নিজের প্রথম প্রেম ভুলতে পারে না। তাছাড়া আলো তো তার বাল্যকালের সঙ্গিনী, এক কথায় সোলমেট, আত্মার সাথী। আবার দুজনার যোগসূত্র স্থাপন হয়েছে। অয়নের বোধ আছে সে নন্দিনীর প্রতি অন্যায় করছে, কিন্তু সে সাহস করে আলোকে তার এই 5 বছরের সত্যটা জানাতে পারছে না। নন্দিনীকে তার অধিকার থেকে বঞ্চিত করতে তার বিবেকেও লাগে, আবার আলোকেও সে ভুলতেও পারছে না। এক অভূতপূর্ব দ্বিধা দ্বন্দ্বে তার দিন কাটছে। একদিকে তার পুরাতন প্রেম তাকে হাতছানি দিয়ে ডাকছে, আর অন্যদিকে বিবেকের দংশনে সে জর্জরিত। সেদিন দুপুরে কোনো কারণে নন্দিনী অয়নকে তার মোবাইলে ফোন করেছে। দেখলো তার ফোন বেজে গেল, কোনো সাড়া পেল না। বারে বারে ফোন করেও যখন সাড়া পেল না, তখন নন্দিনীর টনক নড়েছে। সে শাশুড়িকে ফোন করলো। মা, ও কি ওর মোবাইল ফোনটা বাড়িতে ফেলে গেছে? আমি কতক্ষণ থেকে ফোন করছি, তুলছে না। হ্যাঁ, সত্যি ফোন ফেলে গেছে দেখছি। এমন তো কখনো করে না। তোমার জরুরি দরকার ছিল? কণিকা দেবী দেখে বললেন। না, হঠাৎ ওর সাথে কথা বলতে ইচ্ছে হলো তাই। তুমি ওর ডিপার্টমেন্টে ফোন করে দেখো না। নন্দিনী অয়নের ডিপার্টমেন্টে ফোন করলো। ডাক্তার ধর আজকে আসেননি ম্যাডাম, উনি ছুটি নিয়েছেন। অয়নের ডিপার্টমেন্ট থেকে জানালো। ও কোথায় গেল? আলোর কাছে। আরও 2-1 বার নন্দিনী দেখেছে অয়ন সকালে নিয়মিতভাবে কলেজের উদ্দেশ্যে রওনা হয়েছে, কিন্তু কলেজ যায়নি। প্রতিদিন স্কুলে দুপুরে মধ্যাহ্নের বিরতির সময় নন্দিনী বাবার ঘরে গিয়ে বসে। বাবার কোনো মিটিং বা অন্যান্য জরুরি কাজ না থাকলে দুজনে একসাথেই টিফিন খায়। আচ্ছা বাবা, কলকাতায় আমাদের পৈতৃক বাড়িটার সংস্কার করা তো হয়ে গেছে। সেদিন নন্দিনী কথা তুলল। হ্যাঁ, তোমার মামা অনেক খেটেছে তার পিছনে। ও না থাকলে আমি কি পারতাম এখান থেকে গিয়ে সব করাতে? ওনারা ওই পাড়ার আদি বাসিন্দা, তাই আমাদের বাড়িটা বেঁচে আছে। আমার তো এখন আর কেউ নেই ওখানে, বাবা বললেন। তারপর দুজনেই টিফিন খাওয়ায় মন দিল। আচ্ছা বাবা, রায় কাকু তো তোমার বন্ধু, আর উনি তো ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। আমাদের স্কুলের কলকাতায় 2টো শাখা, ওনাকে বললে আমার কলকাতায় ট্রান্সফার করানো যায় না? অবিনাশ স্তব্ধ। কেন, কি হয়েছে? তোমাদের ঝগড়া হয়েছে? আরে স্বামী স্ত্রীর মাঝে একটু আধটু ঝগড়া হয়েই থাকে।
না বাবা, আমাদের এই 2 বছরে কখনো ঝগড়া তো দূর, কথা কাটাকাটিও হয়নি। ও সত্যি খুব ভালো বাবা, কিন্তু কষ্ট পাচ্ছে। ও আলোকে ভালোবাসে। ছোটবেলা থেকে দুজনে একসাথে ছিল। তারপর আলোর অসুখের জন্য ওদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। তুমি জানো, মা বাবার পীড়াপিড়িতে পরিস্থিতির চাপে পড়েই ও আমাকে বিয়ে করেছিল। ও কিন্তু কোনো কিছু লুকায়নি আমার কাছে। এখন আলো আবার ফিরে এসেছে। আমি জানি ও নিজের মনের সাথে যুদ্ধ করছে। আমাকে কিছু বলেনি যদিও, আমি বুঝি। নন্দিনী ক্ষণিকের জন্য থামল। মেয়ের এক অন্য রূপ দেখছেন অবিনাশ। আমি ওর জীবন থেকে সরে যাব বাবা। অবিনাশবাবু হকচকিয়ে উঠলেন। তিনি মেয়ের মুখ থেকে এই কথা আশা করেননি। কেন মা, এত বড় পদক্ষেপ? তুমি একা থাকবে কেন? বাবা কাতর কণ্ঠে বললেন। আমি কাজ নিয়ে থাকবো বাবা। এখন আমি মাকে নিয়ে থাকবো এই কয়েক মাস। মাঝে তো গরমের ছুটি পড়বে। তারপর তুমি তো এই বছরই রিটায়ার করছো। ও যেন সুখী হয় বাবা, ওরা দুজনে সুখী হোক, আমি তাই চাই। শেষে নন্দিনীর কণ্ঠস্বর এমন করুণ হয়ে উঠল যে অবিনাশ বাবুর দু চোখও জলে ভরে উঠেছে। বিকেলে স্বামীর মুখে সব কথা শুনে নন্দিনীর মা কাবেরী দেবী অস্থির হয়ে উঠলেন। ওর কি মাথা খারাপ হয়ে গেছে? বিয়ে কি ছেলে খেলা? তিনি সঙ্গে সঙ্গে নন্দিনীকে ফোন করলেন। এই আমি কি শুনছি নন্দা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কেন তুই চেয়েছে নিজের জীবনটা নষ্ট করছিস? মা তার উষ্মা প্রকাশ করলেন। শান্ত হও মা, আমি কালকে তোমার সাথে দেখা করব। নন্দিনী শান্ত স্থির কণ্ঠে বলল। কাকতালীয়ভাবে স্কুলের চেয়ারম্যান চিত্তরঞ্জন রায় পরের দিন দুর্গাপুর এসেছিলেন। তিনি অবিনাশবাবুর বাল্যবন্ধু। অবিনাশবাবু বিকেলে এক প্রকার ওনাকে ধরেই বাড়ি নিয়ে আসলেন। চিত্তরায় যখনই দুর্গাপুরে আসেন, বন্ধুর বাড়ি আসেন। রাত্রে খাওয়ার পরে অবিনাশবাবু নন্দিনীর কথা তুললেন। বাহ, তোমার মতো নারী আজও এই দেশে আছে মা। এমন ভালোবাসা, আর তার জন্য এত বড় আত্মত্যাগ। সব শুনে চিত্তরায় বললেন, ঠিক হলো নন্দিনী, চাইলে পরের মাস থেকে স্কুলের কলকাতা শাখায় যোগ দিতে পারবে। সেই স্কুলে আরও বড়, সেখানে কেজি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। স্কুলের দুটো দিক আছে, প্রাইমারি আর হাই স্কুল। কলকাতায় তার মাহিনাও বেড়ে যাবে। চিত্তরায় নন্দিনীকে স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটিতে মনোনীত করলেন। সেদিন অয়ন যথারীতি কলেজে যাওয়ার নাম করে আলোর সাথে দেখা করতে গেছে। নন্দিনীর সময় মতো কাজেও বেরিয়েছে। সুকল্যাণ স্ত্রীকে নিয়ে মাইথন গেছেন কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে। বিকেলে পূজা সেরে ওনারা যখন বাড়ি ফিরেছেন, দেখলেন অয়ন সামনে সদর দরজার তালা খুলছে। সুকল্যাণ কবজি ঘুরিয়ে দেখলেন প্রায় 6টা বাজে। বৌমা ফেরেনি? কণিকা দেবী বললেন। ওনার খটকা লাগলো। ও তো 5টার মধ্যেই বাড়ি ঢুকে যায়। তোকে কিছু বলেছে? অয়নকে জিজ্ঞাসা করলেন। না। অয়ন নন্দিনীকে ফোন করলো, তুলছে না। অয়ন নিজের ঘরে গিয়ে দেখল, কিছুক্ষণ পরে অয়ন একটা ভাঁজ করা কাগজ হাতে নিয়ে এসে দাঁড়িয়েছে। তার মুখ চোখ কাগজের মতো সাদা। নন্দিনী চলে গেছে মা। অয়ন কাগজটা মায়ের দিকে এগিয়ে দিল। সুকল্যাণ ছুটে আসলেন। কি কেন? কণিকা দেবী চিঠিটা পড়তে আরম্ভ করলেন। প্রিয় অয়ন, আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি। না কোনো অভিযোগ অনুযোগ নেই আমার। মা বাবাকে বলো যেন আমাকে ক্ষমা করে দেন। ওনাদের সামনে দাঁড়িয়ে আমার মনের কথা বলবার সাহস জোগাড় করতে পারিনি আমি। আর তোমার কাছে এই 2 বছরে আমি যা পেয়েছি, সেটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। তোমার মতো পরিষ্কার মনের খোলামেলা মানুষ আমি দেখিনি। আমি চাই তুমি সুখী হও। আমি তোমাকে দ্বিধাদ্বন্দ্বে বিপর্যস্ত অবস্থায় আর দেখতে পারছিলাম না। আমি চলে যাচ্ছি, তুমি এই মুখ আর কখনো দেখতে পাবে না। আলো অনেক কষ্ট করেছে জীবনে, এবার তার কষ্টের অবসান ঘটুক। তুমি আলোকে ঘরে নিয়ে এসো। সুখে শান্তিতে ভরে উঠুক তোমাদের জীবন। ভালো থেকো। মা বাবাকে আমার প্রণাম জানিও। নন্দিনী। কণিকা দেবী ফুপিয়ে কেঁদে উঠলেন। এক অভাবনীয় অপরাধবোধ অয়নকে চেপে ধরেছে। সত্যি বলছি মা, আমি কিন্তু চাইনি যে নন্দিনী চলে যাক। বিশ্বাস করো, আলোকে দেখে আমি একটু দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু আমি চাইনি ও চলে যাক। সত্যি বলছি বাবা। অয়ন কাতর স্বরে বলল। ওইসব কথা ছাড়, তাড়াতাড়ি গাড়ি বাহির কর। আমাদের অবিনাশবাবুর বাড়ি যেতে হবে। সুকল্যাণ ব্যস্ত হয়ে বললেন।
সকলে মিলে তৎক্ষণাৎ নন্দিনীর বাবার বাড়ি গিয়ে পৌঁছলেন। অবিনাশ দরজা খুললেন। আসুন দাদা, আসুন বৌদি। তিনি দরজা ছেড়ে দাঁড়ালেন। বসুন। নন্দিনী কোথায় দাদা? কণিকা প্রশ্ন করলেন। সুকল্যাণ সোফায় বসেছেন। নন্দিনী চলে গেছে বৌদি, আপনি ওর চিঠি তো পেয়েছেন? অয়ন উদ্ভ্রান্ত, বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, কিন্তু কেন? আমাদের কি কোনো ভুল হয়েছে? আমার ছেলে কি ওর প্রতি কোনো অন্যায় করেছে? এবার সুকল্যাণ উঠে বললেন, ছি ছি, এ কি বলছেন দাদা? অয়নের মতো ছেলে হয় না। কিন্তু আমার মেয়ে বলেছে সে অয়নের জন্য নয়, অয়নের পাশে আলোর থাকার কথা। আলোই অয়নের প্রকৃত সঙ্গিনী হওয়ার যোগ্য। আমার মেয়ে চায় ওরা সুখী হোক, আর আমরা ওর এই মতই সমর্থন করেছি। আপনারা ভুলে যাবেন নন্দিনী নামের কোনো মেয়ে আপনাদের জীবনে এসেছিল। অবিনাশে দু চোখ জলে ভরে এসেছে। একটি বার কি নন্দিনীর সাথে দেখা হয় না দাদা? কণিকা দেবী করুণ স্বরে বললেন। কাবেরীদি, মাফ করবেন বৌদি, ওরা দুজনে দুর্গাপুর ছেলে চলে গেছে চিরতরে। অবিনাশ হাত জোর করে বললেন। পাকে চক্রে ওদের বিয়ের রেজিস্ট্রেশন করা হয়নি, সেটা সাপে বর হয়েছে বলতে হবে। তাও নন্দিনী এই ছাড়পত্র দিয়ে গেছে। অবিনাশবাবু একটা স্ট্যাম্প পেপার এগিয়ে দিলেন। তারপর সকলেই অবসাদগ্রস্ত ভারাক্রান্ত হৃদয়ে বাড়ি ফিরে এসেছে। দিন কয়েক কারো মুখে কোনো কথা নেই। অয়ন যেন একেবারে বোবা হয়ে গেছে। সবাই যন্ত্রবৎ যে যার কাজ করে যাচ্ছে, কিন্তু সবাই চুপ। অয়ন দিন কয়েক কলেজেই গেল না, অসুস্থ জানিয়ে ছুটি নিয়ে নিল। সুকল্যাণও পরের দিন কাজে যেতে পারলেন না। দুজনে একই কলেজেই পড়ান। অয়ন সব সময় চুপ করে তার ঘরে জানালার ধারে শূন্য নয়নে দাঁড়িয়ে থাকে, কারো সাথে কথা বলে না। সেদিন রবিবার সকালে সবাই জলখাবার খেতে বসেছে। হঠাৎ বাড়ির ল্যান্ডফোন বেজে উঠল। চায়ের ট্রে টেবিলে নামিয়ে রেখে কণিকা দেবী ফোন তুললেন। হ্যালো কাকিমা, আমি আলো বলছি। অয়ন ঘরে আছে? আমি ওকে কয়েকদিন থেকে ওকে ফোনে পাচ্ছি না। ও ঠিক আছে তো? আলো চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করল। হ্যাঁ, নাও কথা বলো, এবং উঠে রিসিভার তুলল। অয়ন কিছুক্ষণ হু হা করল। আচ্ছা, আমি তোমাকে 5 মিনিট পরে মোবাইলে ফোন করছি। তারপর অয়ন নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পরে অয়ন দ্বিধাগ্রস্ত মুখে ফিরে এসেছে। আমার মনে হয় আলোকে বুঝিয়ে রেখে লাভ নেই, সুকল্যাণ বললেন। নন্দিনী যার জন্য এত বড় আত্মত্যাগ করে গেল, সেই ভাবনাকে আমাদের মর্যাদা দেওয়া উচিত। তাছাড়া আলো তো আমাদের অপরিচিত নয়, মূলত ওর সাথে তো তোমার বিয়ে হওয়ার কথা ছিল। সবাই মাথা নিচু করে নীরবে বসে রয়েছে। মাস দুয়েক আগে অগ্রহায়ণের শেষে অয়নের আলোর সাথে বিয়ে হয়েছে। দুই পক্ষই চেয়েছিল জাঁকজমক বাদ দিয়ে সাধারণ অনুষ্ঠান স্বার্থে। সুকল্যাণ জানেন, মেয়ের চিকিৎসায় সুবিনয়বাবু সারা জীবনের সঞ্চয় শেষ হয়ে গেছে। তিনি চাননি মেয়ের বিয়ে দিতে গিয়ে সুবিনয়বাবু সর্বশ্রান্ত হন। আলো যদিও এনআইটি দুর্গাপুরে সেই মুহূর্তে স্থান পায়নি, কিন্তু চেষ্টা করে দুর্গাপুরে একটা নামকরা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থান পেয়েছে। হানিমুনের পর দুজনে যে যার কাজে যোগ দিয়েছে। আলোর মুখ চোখ স্বপ্ন পূরণের আনন্দে উদ্ভাসিত। আমার তোমাকে ছাড়া কিছুই চাওয়ার ছিল না। একদিন রাত্রে আলো স্বামীর বুকে হাত দিয়ে আবেগের সুরে বলল, নিয়তি আমার সাথে যে খেলা খেলছে, তাতে আমি স্বপ্নেও ভাবিনি যে আমি তোমাকে পাবো। আমার ভাবতেও ভালো লাগে যে তুমি এতগুলো বছর আমার জন্য অপেক্ষা করেছো। এমন নিরলস ভালোবাসা আমি কোথাও দেখিনি। আলোর দু চোখ সহসা জলে ভরে উঠেছে। হঠাৎ অয়নের মুখ করুণ হয়ে উঠেছে। সে চকিতে মুখ ঘুরিয়ে নিয়েছে। আরে তোমার আবার কি হলো? এখন তো আমি তোমার কাছেই চলে এসেছি। আলো স্বামীকে জড়িয়ে ধরল। না না, ও কিছু না, আমি একটু। অয়ন আলোকে কাছে টেনে নিল। দুজনে আপাত দৃষ্টিতে সুখী দম্পতি। দুজনে একসাথে প্রতিদিন সকালে কাজে বেরোয়। অয়ন আলোকে তার কলেজে নামিয়ে দিয়ে যায়, আবার বিকেলে দুজনে একসাথে বাড়ি ফেরে। অয়ন মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যায়। আলোকে পাওয়ার জন্য তাকে নন্দিনীকে হারাতে হয়েছে। নন্দিনীর কথাগুলো এখনও তার কানে ভাসে। নন্দিনীর শেষ চিঠিটা অয়ন যত্ন করে লুকিয়ে রেখেছে। আলো বাড়িতে না থাকলে সেটা অয়ন মাঝে মাঝে বের করে দেখে। একটা অপরাধবোধ অয়নের অবচেতন মনে রয়ে গেছে। নন্দিনী কোথায় হারিয়ে গেল, না জানে সে কিভাবে আছে।
সেদিন অবিনাশবাবুর মুখটা অয়ন ভুলতে পারে না। সেদিন তার মুখে মেয়ের জীবন পাল্টে যাওয়ার বেদনা তো ছিলই, কিন্তু তার সাথে নন্দিনীর সাহসের জন্য, অভাবনীয় আত্মত্যাগের জন্য গর্ববোধ ছিল। অয়নের জীবন থেকে দূরে চলে গিয়ে নন্দিনী কলকাতায় তাদের স্কুলের শাখায় যোগ দিয়েছে। পড়ানোর ক্ষেত্রে দুর্গাপুরে তার যেমন সুনাম ছিল, সেটা কলকাতার শাখায় বজায় রয়েছে। কলকাতায় যোগ দেওয়ার কিছুদিন পরেই নন্দিনী জেনেছে সে অন্তঃসত্ত্বা। মা চিন্তায় অস্থির হয়ে পড়লেন, আমার মনে হয় তোর অয়নকে জানানো উচিত। এই সন্তান তো তোদের দুজনের, হয়তো ওর বিয়ে এখনো হয়নি। যদি ওর মন পাল্টায়? না মা, এই সন্তান শুধু আমার। আমি চাই না ও তার কৃতকর্ম থেকে সরে আসুক। আমি ওকে দোটানায় ফেলতে চাই না। ওরা সুখী হোক। আমি ওর জন্য কোনো অতিরিক্ত চাপ সৃষ্টি করতে চাই না। আমি এই সন্তানকে মানুষ করব। নন্দিনী স্থির কণ্ঠেই বলল। মেয়ের এই রূপ মায়ের কাছে পুরোপুরি অচেনা। তুই পারবি তো? মা আশঙ্কা প্রকাশ করলেন। ও নিশ্চয়ই পারবে। আমরা ওকে সাপোর্ট করব। আমি এখন শক্ত সবল আছি, অবিনাশ বললেন। অবিনাশ রিটায়ার করেছেন, কিন্তু স্কুলের সাথে তার যোগসূত্র ছিন্ন হয়নি। সে এখন স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি। সময় মতো নন্দিনী এক পুত্র সন্তান জন্ম দিয়েছে। সে দাদু দিদার চোখের মণি। দাদু দিদার কাছে পরম স্নেহে আদর যত্নে মানুষ হচ্ছে। তার পোশাকি নাম যদিও শশাঙ্ক, সবাই তাকে বুবাই বলেই ডাকে। 3 বছর হতে এখন সে মায়ের স্কুলে কেজি ক্লাসে ভর্তি হয়েছে। প্রতিদিন সকালে ইউনিফর্ম পরে ছোট্ট স্কুল ব্যাগ, ওয়াটার বোতল নিয়ে দাদুর গাড়িতে মায়ের সাথে স্কুলে যায়। দুপুর 11:30টায় ছুটি। অবিনাশ নাতিকে তার ক্লাসে বসিয়ে স্কুলের অফিসেই চলে যান। নাতির ছুটি হলে তাকে নিয়ে বাড়ি ফিরে যান। প্রয়োজনে দুপুরে আবার একবার স্কুলে যান। বিকেলে নন্দিনীকে নিয়ে বাড়ি ফেরেন। অল্প সময়ের মধ্যেই নন্দিনী স্কুলে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। একদিকে সে ছাত্রছাত্রীদের স্নেহময়ী মায়ের মতো ভালোবাসে, অন্যদিকে সে কর্তব্যপরায়ণ শিক্ষিকা। নন্দিনী সকলকে বন্ধুর মতো সাহায্য করে। ওর প্রিয় বিষয় ফিজিক্স আর অঙ্ক। ও সব কিছু এত সহজ করে এমন সাবলীলভাবে বোঝায় যে কোনো ছাত্রছাত্রী তার ক্লাস ছাড়তে চায় না। হাই স্কুলের মেয়েরা নির্দ্বিধায় তার কাছে তাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে পরামর্শ নেয়। বাচ্চাদের প্রতি তার বিশেষ নজর। সময় সুযোগ পেলেই নন্দিনী বাচ্চাদের নিয়ে গল্প করে, তাদের শিশু সুলভ খেলায় যোগ দেয়। বিয়ের 2 বছরের মাথায় আলো ঝিলমিলকে জন্ম দিয়েছিল। সেদিন হসপিটালে সাড়া পড়ে গিয়েছিল, এ তো দেব শিশু, স্বর্গ থেকে সাক্ষাৎ এক পরী নেমে এসেছে পৃথিবীতে। এমনই দিব্য বালিকার মুখ চোখ দেখলে মন ভরে না। হাসপাতাল থেকে বাড়ি ফিরলে সবাই তাকে ঘিরে থাকে। সুকল্যাণ সম্প্রতি রিটায়ার করেছেন। ঠাকুরদা ঠাকুমা সব সময় নাতনিকে নিয়েই রয়েছেন। সে হয় এর কোলে, না হয় ওর। অয়ন্ত মেয়েকে ছেড়ে কাজে যেতে ইচ্ছে করে না। দিনের মধ্যে বেশ কয়েকবার সে বাড়িতে ফোন করে। আলোর মেটার্নিটি লিভ শেষ হওয়ার মুখে। ইদানিং আলোর শরীরটাও ভালো থাকছে না। সব সময় কাশি কাশি ভাব, অল্পেতেই হাঁপ ধরে যায় তার। দিন কয়েক আলোর পেটের ডান দিকে অদ্ভুত টাটানো ব্যথা। ফ্যামিলি ডাক্তার দেখে কয়েকটা ওষুধ দিয়ে গেছেন, তাতে যে খুব একটা লাভ হচ্ছে মনে হয় না। সেদিন হঠাৎ আলোর তীব্র কাশি উঠেছে। সে ছুটে বাথরুমে চলে গেল। অয়ন তার পিছন পিছন ছুটল। কি হলো তোমার? দেখলো বেসিনে কফের সাথে বেশ অনেকটা রক্ত। আলোর শ্বাসকষ্ট হচ্ছে, টান মতো উঠে গেছে। অয়ন আর সুকল্যাণ তাকে নিয়ে হাসপাতালে ছুটলেন। কণিকা দেবী ঘুমন্ত নাতনিকে নিয়ে চিন্তিত মুখে বসে রইলেন। অনেক রাতে সুকল্যাণ বাড়ি ফিরলেন। ওকে কি ভর্তি করে নিল? ডাক্তার কি বলল? কণিকা উদ্বিগ্ন কণ্ঠে স্বামীকে শুধালো। ডাক্তাররা কি সহজে কিছু বলে? অক্সিজেন দেওয়া হচ্ছে, বলছে সব টেস্ট করতে হবে, চেস্ট এক্সরে, সোনোগ্রাফি, স্ক্যান সব হবে, তার সাথে নানা রকম রক্ত পরীক্ষা। সুকল্যাণের কপালে গভীর চিন্তার বলিরেখা। দিন কয়েক পরে অয়ন যখন হাসপাতাল থেকে ফিরল, তখন তার চোখ মুখ কাগজের মতো সাদা। কণিকা তখন ভিতরের ঘরে নাতনিকে ঘুম পাড়াচ্ছিলেন। ঝিলমিলের গায়ে হালকা চাদর দিয়ে তিনি বেরিয়ে আসলেন। কি হলো অনু? আলো কেমন আছে? হঠাৎ অয়ন কান্নায় ভেঙে পড়ল। অনেকক্ষণ পরে সে কথা বলতে পারল। আলোর শেষ ঘনিয়ে এসেছে। তার দুটি ফুসফুস, তার সাথে লিভার ক্যান্সারে আক্রান্ত।
সেটাও শেষ পর্যায়ে। আলো জেনে গেছে তার দিন ঘনিয়ে এসেছে। শেষ কয়েকটা দিন সে মেয়ের সাথে কাটাতে চায়। আমি ওকে কালকে বাড়ি নিয়ে আসবো মা। পরদিন অয়ন আলোকে বাড়িতে নিয়ে আসলো। নিস্তেজ খয়াটে চেহারা, যেন আসন্ন মৃত্যুর ছায়া নেমে এসেছে তার মুখে। মেয়েকে আমার কাছে দিয়ে যাও, আলো অস্ফুট স্বরে বলল। এই শোনো, সেদিন সন্ধ্যায় আলো আস্তে করে স্বামীকে ডাকলো। আচ্ছা, তুমি আমার মেয়েকে দেখবে তো? সে করুণ স্বরে বলল, ওকে তো আমি তোমার ভরসায় রেখে গেলাম। আমার মেয়ে যদি দুঃখ পায়, আমি স্বর্গেও শান্তি পাবো না গো। আলোর দু চোখে অশ্রুধারা নেমে এসেছে। ও তো আমার প্রাণ আলো, ওকে ছাড়া আমি কি নিয়ে বাঁচব? অয়ন স্ত্রীকে বুকে টেনে নিয়েছিল। পরদিন সকালে আলো অনন্ত লোকে চলে গেছে। আলোর অসময়ে চলে যাওয়ায় অয়ন পুরোপুরি ভেঙে পড়েছিল। স্ত্রীর দেওয়া স্মৃতিচিহ্ন ছোট্ট ঝিলমিলকে নিয়ে সে নীরবে জানালার ধারে বসে থাকে। মেয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার দু চোখ ঝরে পড়ে। 2 মাস সে ঘর থেকে বেরোয়নি। কলেজ যাওয়ার কথা তো কেউ বলতেই পারে না। দেখো বাবা, তোমার নিজেকে এইভাবে ফাঁসিয়ে দিলে তো আর চলবে না। ভগবান আলোকে কেন নিয়ে নিয়েছেন ভগবানই জানে। সেদিন মা বাবা অয়নকে বোঝাতে নিয়েছেন, কিন্তু তোমার নিজের জীবন ছাড়খাড় করলে চলবে না। তোমার মেয়ে আছে, ওর মা মেয়ের দায়িত্ব তোমাকে দিয়ে গেছে। ওকে অবহেলা করলে ওর মায়ের আত্মার শান্তি হবে না। ফুলের মতো মেয়ে তোমার, ওকে দেখে মায়া লাগে না? অয়নের এমন অবস্থা, সুকল্যাণ ভেবে দেখলেন এই জায়গাটার সাথে অয়নের মর্মান্তিক বেদনা স্মৃতি জড়িয়ে আছে। এখানে থাকলে সে নিজেকে সামলে উঠতে পারবে না। অনেক চিন্তা চেষ্টা করে তিনি দুর্গাপুরের বাকরি বিক্রি করে সপরিবারে কলকাতায় চলে গেলেন। ইতিমধ্যে তিনি এনআইটি দুর্গাপুরের চাকরি থেকেও অবসর নিয়েছেন। নরেন্দ্রপুরে বেশ বড় মতো বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি। অয়ন সহজেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিনিয়র প্রফেসরের চাকরি জোগাড় করেছে। তাদের জীবন পুরোপুরি না হলেও অনেকটা ছন্দে ফিরেছে। ধীরে ধীরে অয়ন নিজেকে সংযত করেছে। মেয়ে এখন উপর হতে শিখেছে। সে বুকে হেঁটে হেঁটে বাবার পিছনে পিছনে ঘোরে, মুখে নানা রকম আহ্লাদের শব্দ করে। বাবার চোখ দিয়ে জল দেখলেই ফুপিয়ে কেঁদে ওঠে। শিশুর কান্না শুনলেই সকলে ছুটে আসে। এক সময় বালিকা হামাগুড়ি দিতে আরম্ভ করলো। এখন তাকে সবসময় চোখে চোখে রাখতে হয়। হামাগুড়ি দিয়ে সে সারা বাড়ি ঘুরে বেড়ায়। সেদিন স্কুলে একটি নতুন বালিকা ভর্তি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস এসে তাকে ক্লাসে বসিয়ে দিয়ে গেছেন। ছুটির সময় একটু বড় ছেলেমেয়েরা তাকে ঘিরে ধরেছে। তাকে নিয়ে হাসাহাসি খুনসুটি চলছে। বালিকা ভয় হাঁটুর মাঝে মুখ দিয়ে কাঁদতে আরম্ভ করেছে। কি করছো তোমরা? একটা কচি গলায় ধমক শোনা গেল। চুপচাপ কেটে পড়ো বলছি। শশাঙ্ক বালিকাকে আগলে ধরেছে। তুই কে রে? কি করবি রে? শশাঙ্ক থেকে দ্বিগুণ একটা মোটা মতো ছেলে তেড়ে আসলো। আমি যা হই, ও আমাদের স্কুলে নতুন এসেছে, তোমরা ওকে বিরক্ত করতে পারো না। বালক রুখে দাঁড়িয়েছে। ও ঠিক বলেছ। অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস নন্দিনী সেখানে এসে উপস্থিত। আমাদের স্কুলে কাউকে বিরক্ত করা বারণ। আজকে তোমাদের ছেড়ে দিচ্ছি। ফের যদি জানতে পারি তোমার মস্তানগিরি দেখিয়েছ, তোমাদের মা বাবার কাছে চিঠি যাবে। যাও। ছেলেগুলো নিমেষে উধাও। নন্দিনী এগিয়ে এসে আঁচল দিয়ে বালিকার মুখ চোখ মুছিয়ে দিলেন। এসো আমার কাছে, ভয় নেই, আমি ওদের বকে দিয়েছি, কেমন? নন্দিনী বালিকার মাথায় হাত বুলিয়ে দিলেন। শশাঙ্ক, তুমি ওকে নিয়ে আমার ঘরে চলে এসো। সেই দিন থেকে ঝিলমিলের সাথে ভালো রকম ভাব জমেছে শশাঙ্কর ওরফে বুবাইয়ের। দুজনেই একসাথে খেলা করে। বুবাই প্রতিদিন টিফিনের ছুটিতে মায়ের অফিস ঘরে চলে আসে। দুজনে একসাথে টিফিন খায়। নন্দিনী মাঝে মাঝে দুজনের জন্য মিষ্টি নিয়ে আসে। কখনো টিফিনের ছুটিতে দুজনকে নিয়ে স্কুলের গেটের বাইরে কোয়ালিটি আইসক্রিমের স্টল থেকে আইসক্রিম কিনে দেয়। বালিকার পছন্দ অপছন্দ জানা হয়ে গেছে তার। এখন বুবাই প্রতিদিন ঝিলমিলকে সাথে নিয়ে আসে। নন্দিনীর জন্য ঝিলমিল স্কুলের 1200 ছাত্রছাত্রীর একজন। সে স্কুলে খেলার সাথী, তাই ওর প্রতি এক অদ্ভুত মায়া পড়ে গেছে তার। শরতের সোনালি রৌদ্র স্নাত সদানন্দ সকাল সেদিন আবার রবিবার। বাগানে বেতের চেয়ারে নন্দিনী পা এলিয়ে বসে রয়েছে। বাবা পাশে বসে খবরের কাগজে চোখ বুলাচ্ছেন। বুবাই নিজের মনের খেলা করছে।
আজ সকাল থেকে নন্দিনীর মন ভালো নেই। ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে কখন দু চোখে প্লাবন ধারা নেমে এসেছে, দৃষ্টি শূন্য নিবন্ধ। মা, তুমি কাঁদছো কেন? বুবাই খেলা ফেলে মায়ের কোলে এসে বসেছে। অবিনাশ কাগজ সরিয়ে মেয়ের কাছে উঠে এসেছেন। কি হয়েছে মণি, কাঁদছো? সহসা নন্দিনী সচেতন হয়েছে। ও কিছু না বাবা, হয়তো চোখে কিছু। নন্দিনী মুখ ঘুরিয়ে নিয়েছে। তুমি বাবার জন্য কাঁদছো? আমি যখন বড় হব বাবাকে ঠিক খুঁজে নিয়ে আসবো। কেঁদো না। বুবাই তার ছোট ছোট হাত দিয়ে মায়ের চোখ বুজিয়ে দিচ্ছে। নন্দিনী তাকে কোলে করে উঠে পড়ল। চলো আমরা ভেতরে যাই। দুপুরে টিফিনে ছুটি 1 ঘন্টা। বাচ্চারা তাড়াতাড়ি খাওয়া সেরে স্কুলের মাঠে খেলা করে, দৌড়াদৌড়ি করে। বড় ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে জটলা করে গল্পগুজব করে, হাসাহাসি করে। নন্দিনী মাঠের এক পাশে দাঁড়িয়ে সবার দিকে সজাগ দৃষ্টি রাখে। বুবাই ঝিলমিলের সাথে খেলা করছে। দুজনে একে অপরের পিছনে গোল গোল ঘুরছে। হঠাৎ ঝিলমিলের জুতোর ফিতে খুলে গেছে। নন্দিনী ছুটে তাকে সাবধান করতে যাবে, তখনই ঝিলমিল সজোরে আছড়ে খেয়ে পড়ল। নন্দিনী ছুটে ঝিলমিলকে তুলে নিয়েছে। নন্দিনী তাকে ছুটল অফিস ঘরের দিকে, বুবাইয়ের মায়ের পিছন পিছন। অন্য বাচ্চারা খেলা থামিয়ে একদিকে জড়ো হয়েছে। কিছু হয়নি মামনি, ও একটু ছড়ে গেছে, এক্ষুনি ওষুধ লাগিয়ে দেবো, সব ঠিক হয়ে যাবে। নন্দিনী দেখলো হাঁটুতে অনেকটা কেটে গেছে। ক্ষত পরিষ্কার করে নন্দিনী তার ব্যাগ থেকে ক্যালেন্ডুলা ক্রিম বের করে সযত্নে ব্যান্ডেজ করে দিল। বালিকা অঝরে কেঁদে যাচ্ছে। নন্দিনী বুবাইকে তার ক্লাসে পাঠিয়ে ঝিলমিলকে জোর করে কোলে নিয়ে বসে রইল। নন্দিনী দেখলো আজকে ঝিলমিলের যা অবস্থা, সে আজ স্কুল বাসে বাড়ি ফিরতে পারবে না। ঝিলমিল, তোমাদের বাড়ি কোথায়? ঠিকানা জানো? আমার মনে নেই মিস, আমাদের বাড়ি কলকাতায়। নন্দিনী হেসে বলল, আচ্ছা ঠিক আছে, বাবা এসে তোমাকে নিয়ে যাবেন। নন্দিনী তার কম্পিউটার স্কুলের বোর্ড দেখল। ঝিলমিলের বাবার নাম অয়নধর, অয়ন আর আলোর মেয়ে। নন্দিনী ভাবল সে অয়নের মোবাইলে ফোন করলো। হ্যালো, আমি স্কুল থেকে বলছি। আজকে খেলতে গিয়ে ঝিলমিল একটু ব্যথা পেয়েছে, নন্দিনী বলল। গলার স্বর শুনে অয়ন চমকে উঠল। আপনি কে বলেছেন? কি হয়েছে ঝিলমিলের? অয়ন চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করল। আমি অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস বলছি, চিন্তা করবেন না, হাঁটুর কাছে একটু কেটে গেছে। আমি ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে বেঁধে দিয়েছি। স্কুল বাসে উঠতে নামতে ওর কষ্ট হবে, তাই ফোন করলাম। কিছুক্ষণ পরে মা বাবাকে নিয়ে অয়ন এসে পৌঁছলো। নন্দিনীকে দেখে সকলে চমকে উঠল। নন্দিনী এগিয়ে গিয়ে সুকল্যাণ আর কণিকা দেবীকে প্রণাম করল। ভালো আছো তো? কণিকা নন্দিনীর চিবুক স্পর্শ করে বললেন। বুবাই ঝিলমিলের পাশে বসে তার কানে কানে কিছু বলল। ঝিলমিল খিলখিলিয়ে হেসে উঠল। ও, তোমার ছেলে? অয়ন জিজ্ঞাসা করল। নন্দিনী মাথা নাড়ল। অয়ন মেয়েকে কোলে তুলে নিল। সেদিন ঝিলমিল ঘুমিয়ে পড়লে সবাই বসার ঘরেই এসে বসেছে। অবিনাশবাবু ঠিকই করেছেন, মেয়ের বিয়ে দিয়েছেন। সুকল্যাণ কথা শুরু করলেন। হ্যাঁ, নন্দিনীর এখান থেকে চলে যাওয়ার সাথে সাথে বিয়ে দিয়েছেন, আর বাচ্চাও তাড়াতাড়ি হয়েছে বলতে হবে। ওর ছেলে ঝিলমিল থেকে বছরখানেক বড় হবে। কণিকা দেবী বললেন। অয়ন মাথা নিচু করে বসে রয়েছে। অবসাদ আবার তাকে ঘিরে ধরেছে। ও আমার জন্য এত বড় পদক্ষেপ নিয়েছিল, এত বড় আত্মত্যাগ, ও তো বোধ হয় ভালোই আছে। কিন্তু আমি, কি আছে আমার? অয়ন বিমর্ষ স্বরে বলল। আমরা যা ভাবছি সেটা নাও হতে পারে, মা বললেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে অয়ন উঠে চলে গেল। নন্দিনী ঝিলমিলের পরিচয় পেয়েছে। সেই ফুটফুটে বালিকার মুখে আলোর ছবি দেখতে পায়। বড়ই অদ্ভুত এই মায়ার বাঁধন। তার মনে হয় ঝিলমিল তারই মেয়ে। অয়নের ভালোবাসার একটা ফুল তার কোন কালে এসেছে, অন্যটি আলোর কোলে। নন্দিনী এখনো জানে না সে কোল আর নেই। বালিকা কোনো দিনই মায়ের কোল পায়নি। বুবাই আর ঝিলমিলের সম্পর্ক ভাই বোনের মতো। সেদিন স্কুলের শেষ দিন। আগামীকাল থেকে গরমের ছুটি পড়ে যাবে। সব বাচ্চারা বন্ধুদের কাছে বিদায় নিচ্ছেন। কারো চোখে জল, কারো মন খারাপ। কেউ মা বাবার সাথে ছুটিতে বেড়াতে যাবে, কেউ বা বাবার সাথে
ঝিলমিল আর বুবাই একপাশে হাত ধরে দাঁড়িয়ে আছে, দুজনার চোখ ছলছল। তোমরা মন খারাপ করো না, দুজনে দুজনার ফোন নাম্বার লিখে নাও, আমরা তো দেখাও করতে পারি। নন্দিনী দুজনার মাথায় হাত বুলিয়ে দিল। আমি তোমাদের বাড়ি জানি না মিস, ঝিলমিল বলল। আমি তো জানি, তুমি ফোন করো, আমি তোমার বাবাকে আমাদের বাড়ির রাস্তা বুঝিয়ে দেব। এই কথায় ঝিলমিলের মুখে আলো ফুটেছে। সেই পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি। ঘটনাক্রমে নন্দিনীকে ঝিলমিলের কাছে যেতে হয়েছিল। বুবাই আর ঝিলমিল প্রতিদিনই ফোনে কথা বলে। দুই ভাই বোনে খুব ভালো ভাব হয়েছে দেখছি, কণিকা বললেন। এবার গরমের ছুটিতে অয়ন সবাইকে নিয়ে দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক বেড়াতে যাওয়ার প্ল্যান করেছে। সেইভাবে সব ব্যবস্থাও করেছে। ঝিলমিল খুব উৎসাহিত। জানিস বুবাই, আমরা দার্জিলিং যাচ্ছি এবার, তুই তোর মাকে বল না, আমরা একসাথে বেশ মজা করব। ঝিলমিল বুবাইকে বলল, না আমরা তো সিমলা, কুলু মানালি যাচ্ছি, পরশু আমরা প্লেনে করে যাব। আমরাও প্লেনে যাব জানিস, আমরা তো কালকে যাব। ঝিলমিল আনন্দে ডগমগ। পরদিন সকালে অয়নের সবার সাথে রওনা হওয়ার কথা। সুটকেস গোছানোও হয়ে গেছে। সকাল থেকে ব্যস্ততা চলছে ঘরে। রিমঝিম উঠে পড়ো, অয়ন মেয়েকে ডাকলো। আহা থাক না, এখনো তো দেরি আছে, কণিকা দেবী বললেন। না মা, তুমি জানোই ওকে তৈরি করতে কত সময় লাগে। রিমঝিম, আমাদের প্লেন তোমাকে ফেলে চলে যাবে, কিন্তু উঠে পড়ো। মেয়েকে হামি দিয়ে তুলে দেওয়ার জন্য অয়ন রিমঝিমের বিছানায় উঠল। মেয়েকে হামি দিতে যাবে, হঠাৎ অয়ন চমকে উঠল। মা বাবা, অয়ন চিৎকার করে ডাকলো। মা বাবা ছুটে আসলেন। কি হলো অনু? ঝিলমিলের গা জ্বরে পুড়ে যাচ্ছে, ওর তো দেখছি জ্ঞান নেই। এক অব্যক্ত আয়নে অয়ন কেঁপে উঠল। অয়ন সাথে সাথে ফ্যামিলি ডাক্তারকে ফোন করলো। আজ শনিবার, ডাক্তারের চেম্বার বন্ধ। তিনি সঙ্গে সঙ্গে চলে আসলেন। রোগীকে দেখে বয়স্ক ডাক্তারের মুখে চিন্তার রেখা ফুটে উঠেছে। নিউমোনিয়া মনে হচ্ছে। আমি ল্যাবে বলে দিচ্ছি, ওরা রক্ত নিয়ে যাবে পরীক্ষার জন্য, কিন্তু সিস্টেম সব নিউমোনিয়ার। আমি একটা ইঞ্জেকশন দিয়ে যাচ্ছি, বাড়িতে বরফ আছে, বরফ জল দিয়ে ওর গাটা স্পঞ্জ করতে হবে, মাথায় জলপট্টি ও জ্বরটা কমাতে হবে। আমি স্যালাইন দেওয়ার ব্যবস্থা করছি। জ্বরটা কমা অবধি আমি আছি, ভয় নেই, ও ঠিক হয়ে যাবে। ডাক্তার অয়নকে আশ্বস্ত করবার জন্য বললেন। যুদ্ধস্তরীয় তৎপরতা দিয়ে ঝিলমিলের চিকিৎসা শুরু হলো। বিকেলের দিকে জ্বরটা একটু কমেছে। ডাক্তারের রোগ নির্ণয় সত্য প্রমাণিত হয়েছে। ডাক্তার ঝিলমিলকে আরও একটা ইঞ্জেকশন দেওয়ায় সে কেঁদে উঠল। না মা, না, কাঁদে না। অয়ন মেয়ের পাশে গিয়ে বসল। বাবা, মা কোথায় মা? ঝিলমিল তন্দ্রার মধ্যে রয়েছে। অয়নের চোখ ফেটে জল গড়িয়ে পড়ল। কণিকা মুখ চাপা দিয়েছেন। সুকল্যাণ কাতো দৃষ্টিতে নাতনির দিকে চেয়ে রয়েছে। বাবা, নন্দিনী মিস, বাবা নন্দিনী মিসকে ডাকো না। অয়ন মা বাবাকে নন্দিনীর ব্যাপারে জানিয়েছে। কে নন্দিনী? ও কাকে ডাকছে? ডাক্তার অয়নের দিকে তাকালেন। নন্দিনী ও স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস। উনি ঝিলমিলকে ভীষণ স্নেহ করেন। মা বাবার দিকে তাকিয়ে অয়ন বলল, ওনাকে একটু ডাকা যায় না? বাচ্চাদের প্রতি তো ওনার একটা দায়িত্ব আছে। তাছাড়া বাচ্চাদের মন তো, হয়তো ওনাকে দেখলে ঝিলমিলের ভালো লাগবে, তাড়াতাড়ি সেরে উঠবে হয়তো। আমার মনে হয় নন্দিনীকেও ডাকলে ভালো হয়, ডাক্তার বললেন। কিন্তু নন্দিনী নিজের সংসার ফেলেই ছুটির দিনে কি আসবে? কণিকা দেবী সন্দেহ প্রকাশ করলেন। চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। আচ্ছা। অয়ন ঘর থেকে বেরিয়ে গেল। নন্দিনী, আমি অয়ন বলছি। অয়ন, বলো। ঝিলমিলের অবস্থা ভালো নেই নন্দিনী, অয়ন কম্পিত কণ্ঠে বলল। কি কি হয়েছে ঝিলমিলের? নন্দিনীর ব্যগ্র আতঙ্কিত কণ্ঠস্বর শোনা গেল। ওর প্রচণ্ড জ্বর নন্দিনী, ডাক্তার বলছে নিউমোনিয়া। ঝিলমিল বারে বারে তোমাকে ডাকছে, খালি নন্দিনী মিস করছে। তুমি কি একটু আসতে পারবে প্লিজ? ছুটির দিনে তোমাকে বিরক্ত করতে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না নন্দিনী, অয়ন অবরুদ্ধ কণ্ঠে বলল। বলো তো, আমি তোমার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করতে পারি। অয়ন অনুনয় সুরে বলল। না, আমি যাচ্ছি। বলো তো, আমি তোমাকে গিয়ে নিয়ে আসি। অয়নের মুখে আশার আলো। না, তুমি ঝিলমিলের কাছেই থাকো, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। নন্দিনী কিছুক্ষণের মধ্যে গাড়ি চালিয়ে পৌঁছে গেল। নন্দিনীকে দেখে বালিকার রোগ ক্লিষ্ট মুখে আলো ফুটে উঠেছে।
সে তার ছোট ছোট হাত দুখানি বাড়িয়ে দিল। নন্দিনী ঝিলমিলকে বুকে জড়িয়ে ধরল। অনেকক্ষণ দুজনে সেই অবস্থায় ছিল। বাড়ির সকলে ঝিলমিলকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। মনে হলো ঝিলমিল ঘুমিয়ে পড়েছে। নন্দিনী তাকে বিছানায় শুয়ে দিতে যাবে, ঝিলমিল নন্দিনীকে জাপটে ধরল। যেও না, যেও না মিস। না মামুনি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। কখনো যাবে না? প্রমিস। ঝিলমিল হাত বাড়িয়ে দিল। প্রমিস, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। নন্দিনী ঝিলমিলের প্রসারিত হাতে হামি দিয়ে দিল। বালিকার মুখে উদ্ভাসিত হয়ে উঠল। সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। এক সময় নন্দিনী ঘর থেকে বেরিয়ে আসলো। থ্যাংক ইউ নন্দিনী, তোমার এই উপকার আমি কখনো ভুলবো না। না অয়ন, থ্যাঙ্কস দেওয়ার কোনো প্রয়োজন নেই। ও আমারও মেয়ে। আমি জানি আমি ওকে জন্ম দিইনি, কিন্তু ও আমার মেয়ের মতোই, নন্দিনী বলল। তারপর একবার চারিদিকে দেখে নন্দিনী জিজ্ঞাসা করল, ওর মাকে দেখছি না, আলোকে দেখছি না? সহসা অয়নের দু চোখ ভরে এসেছে। আলো নেই। ঝিলমিলের জন্মের পরেই আলো চলে গেছে। নন্দিনী যেন পাথর হয়ে গেছে। সেদিন নন্দিনী অয়নের জীবনের একটা ভয়ঙ্কর সত্য জেনেছে। ঝিলমিলের জন্মের 6 মাসের মধ্যে আলো দুর্নিবার ক্যান্সারের কাছে হেরে গিয়ে অমৃত লোকে চলে গেছে। অনেকক্ষণ ঘরে পিনপতন, নিস্তব্ধতা। অনেক রাত হয়েছে নন্দিনী। এক সময় অয়ন বলল, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। না, আমি ঝিলমিলকে ছেড়ে কোথাও যাব না, আমি কথা দিয়েছি। নন্দিনী শান্ত স্থির কণ্ঠে বলল। আচ্ছা, তাহলে আমি তোমার স্বামীকে বলি কথাটা? প্রয়োজন নেই, আমি ফোন করে দিচ্ছি। নন্দিনী ব্যাগ থেকে মোবাইল ফোন বের করে ব্যালকনির দিকে চলে গেল। কিছুক্ষণ পরে ফিরে আসলো। কি বললেন? উনি রাগ করলেন না তো? কণিকা দেবী জিজ্ঞাসা করলেন। না মা, ও ভীষণ ভালো, ওর মতো মানুষ হয় না। নন্দিনী অয়নের দিকে একবার তাকিয়ে বলল, আচ্ছা, তোমাদের তো আগামীকাল সিমলা বেড়াতে যাওয়ার কথা। অয়ন বলল, সেটা আপাতত স্থগিত থাকবে। আমার মেয়ে সুস্থ না হয়ে উঠলে কি আমি যেতে পারি? অয়ন অবাক নয়নে চেয়ে রইল নন্দিনীর মুখের দিকে। সারা রাত নন্দিনী ঝিলমিলের কাছে বসে রইল। তুমি সারা রাত বসে থাকবে? তোমার শরীর খারাপ হয়ে যাবে নন্দিনী। অয়ন একবার বলার চেষ্টা করেছিল। আমার কিচ্ছু হবে না, আমি মা। অয়ন, তুমি যাও, একটু গড়িয়ে নাও, টেনশনে তোমার শরীর না খারাপ হয়ে যায়। শ্বশুর শাশুড়িকে নন্দিনী আগেই শুতিয়ে পাঠিয়ে দিয়েছে। অয়ন সামনের ঘরে সোফায় বসে রইল। সে মাঝে মাঝে মেয়েকে দেখে গিয়েছে। মাঝে একবার দেখল নন্দিনী ঝিলমিলের বমি পরিষ্কার করছে। তারপর দেখল নন্দিনী ঝিলমিলকে বাথরুম থেকে ধরে ধরে নিয়ে আসছে। বেড প্যানে তার ভীষণ আপত্তি। ভোরে অয়নের একবার তন্দ্রা চলে এসেছে। অয়ন, নন্দিনী মৃদু স্বরে ডাকল। নন্দিনী চায়ের কাপ হাতে দাঁড়িয়ে রয়েছে। ও সরি, একটু তন্দ্রা এসে গিয়েছিল। অয়ন চায়ের কাপ হাতে নিয়ে বলল, থ্যাঙ্কস। নন্দিনী হেসে ফেলল। আমার সাথে ফর্মালিটি করতে হবে না, এই বারে বারে সরি থ্যাঙ্কস বলতে হবে না। অয়নের মনে হলো তার তৃষিত বুকে মলয় সমীরণ বয়ে গেল। পরদিন সকালে নন্দিনীর মা বাবা বুবাইকে নিয়ে ঝিলমিলকে দেখতে আসলেন। বুবাইকে দেখে ঝিলমিলের মুখ আনন্দ মুখর হয়ে উঠেছে। তার সকল রোগ জ্বালা যেন উদাও হয়ে গেছে। দুজনে একই বিছানায় শুয়ে শুয়ে চুপি চুপি গল্প করছে। 8 বছর আগে দুই পরিবার কালচক্রে পড়ে হারিয়ে গিয়েছিল। আপনার জামাই আসলো না? কণিকা দেবী জিজ্ঞাসা করল। না না, কাবেরীর সংক্ষিপ্ত উত্তর। কোথায় নন্দিনীর শ্বশুরবাড়ি? এই এখানেই, মানে কলকাতায়। কাবেরী স্বামীর দিকে তাকিয়ে বলল। ঝিলমিল বুবাইকে নিজের কাছ থেকে যেতে দেয়নি। তারপর আগামী 15 দিন নন্দিনীর আদর যত্নে ভালোবাসার পরশে ঝিলমিলের রোগ নিরাময় হয়েছে। নন্দিনী প্রতিদিন রাতে দুই ছেলে মেয়েকে পাশে নিয়ে শুয়ে, দুজনকে একসাথে খাওয়ায়, পাশে নিয়ে গল্প বলে, দুজনকে কোলে ওপর বসিয়ে আদর করে। দেখে কণিকা দেবীর মন জুড়িয়ে যায়। নন্দিনী এমন সহজভাবে ঘরের সব কিছুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে যে তারা ভুলেই গেছেন নন্দিনী 8 বছর আগে তার স্বামীকে আরও একজনের হাতে দিয়ে নিঃশব্দে সরে গিয়েছিল। সেদিন রাত্রে 2 বাচ্চাকে ঘুম পাড়িয়ে নন্দিনী সামনের ঘরে এসেছে। সবাই নীরবে বসে রয়েছে। কালকে কি তোমরা চলে যাবে? কণিকা দেবী জিজ্ঞাসা করলেন। চলে যাব? নন্দিনী চোখ তুলে অয়নের দিকে তাকালো।
অয়নের মুখ আষাঢ়ের মেঘ নেমে এসেছে। আমরা তো ভুলেই গিয়েছিলাম, সুকল্যাণ বললেন। এতদিন তুমি এখানে রইলে, তোমার স্বামীর সাথে একবারও দেখা হলো না। তুমি কি বলে দিয়েছিলে ওনাকে এখানে না আসতে? অয়ন বলল, না, আমি তাকে বারণ করতে যাব কেন? আচ্ছা, উনি কোথায় কাজ করেন সেটাও কি বলা যাবে না? অয়নের প্রশ্ন। উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। মানে? আমার ইনস্টিটিউটে? কোন ডিপার্টমেন্টে? স্কুলে, তোমার অফিসে নেম প্লেটে নন্দিনী চৌধুরী লেখা রয়েছে। অর্থাৎ তোমার বিয়ের আগের পদবি তুমি ব্যবহার করো। সেটা না হয় বুঝলাম, আজকাল অনেক মেয়েরা তাদের পদবি পাল্টায় না, কিন্তু বুবাইয়ের খাতায় সেই একই পদবি। ওর বাবার নামের সাথে ছেলের কোনো যোগাযোগ থাকবে না? অয়ন বলল, বুবাইয়ের বাবার নাম অয়নধর। কণিকা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন। সুকল্যাণ আর অয়ন চমকে উঠল। বুবাই আমার ছেলে? ঘরে যেন বাজ পড়েছে। তুমি এতদিন আমাদের বাড়িতে রইলে, ঝিলমিলকে নিজের বুকে করে সুস্থ করে তুললে, একবারও বলনি আমায়? কিছুক্ষণ চারিদিকে নিস্তব্ধ। তুমি জানতে চেয়েছ? নন্দিনী অয়নের দিকে চোখ তুলে বলল, আমার শাঁখা সিঁদুর দেখে তুমি ধরে নিলে নন্দিনী তোমাকে ভুলে, তোমাকে ছেড়ে অন্য আরেকজনের সাথে ঘর বেঁধেছে, সুখী হয়েছে তার সাথে। আজ হঠাৎ নন্দিনীর দু চোখ চাপিয়ে অশ্রুধারা নেমে এসেছে। তারপর ওরা শুনল অয়নের কাছ থেকে চলে যাওয়ার দিন কয়েক পরেই নন্দিনী জেনেছিল সে অন্তঃসত্ত্বা, কিন্তু সে তার মাতৃত্বের দাবি নিয়ে অয়নকে আলোর কাছ থেকে কেড়ে নিতে চায়নি। কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারেনি, কেউ দেখতে পায়নি কখন সবার অলক্ষ্যে বুবাই দরজায় এসে দাঁড়িয়েছে। বাহ, এত বড় আত্মত্যাগ এ শুধু নন্দিনীই করতে পারে। অনেকক্ষণ পরে সুকল্যাণ বললেন। কণিকা দেবী এগিয়ে গিয়ে নন্দিনীকে জড়িয়ে ধরলেন। তাই বুঝি তুমি ঝিলমিলকে কথা দিয়েছিলে তুমি কখনো ওকে ছেড়ে যাবে না? নন্দিনী মাথা নাড়ল। আমিও চেয়েছিলাম ও যেন সুখী হয়, ওরা দুজনে সুখী হয়। আজ আর অয়ন নিজেকে সামলাতে পারল না, সে সশব্দে কেঁদে উঠল। সুকল্যাণ পরদিন সকালে অবিনাশবাবুর সাথে কথা বললেন। অবিনাশদা, আমাদের বৌমাকে এবার আমরা ফিরিয়ে নিয়ে যেতে চাই। ও অনেক আত্মত্যাগ করেছে আমাদের সকলের জন্য, অয়নের জন্য। বিকেলে সুকল্যাণের বাড়িতে আনন্দের হাট বসেছে। অবিনাশবাবু সস্ত্রীক এসেছেন। ঝিলমিল বুবাইয়ের সাথে ওদের ঘরে খাটে বসে বসে খেলছে। তার এখনো ছুটোছুটি করা বারণ। চায়ের আসর চলছে। অবিনাশবাবু অয়নের প্রিয় তেলে ভাজা নিয়ে এসেছেন। মুড়ি মাখা হচ্ছে, নানা রকম রান্না হচ্ছে। এক সময় দুই বালক বালিকা সেখানে এসে উপস্থিত। বুবাই আস্তে করে অয়নের কাছে বসেছে। আচ্ছা, তুমি কি আমার বাবা? তুমি হারিয়ে গিয়েছিলে? হ্যাঁ সোনা, আমি তোমার বাবা। তোমার মা আমাকে আবার খুঁজে বের করেছে। অয়ন বুবাইকে কোলে তুলে নিল। ঝিলমিল কখন এসে নন্দিনীর আঁচল চেপে ধরেছে। আমার বাবা যদি বুবাইয়ের বাবা হয়, তাহলে তুমি কি আমার মা? ঠাকুর তোমাকে ফিরিয়ে দিয়েছে? হ্যাঁ মামনি। ঠাকুর কি বেশি দিন ঝিলমিলের মাকে ধরে রাখতে পারেন? নন্দিনী ঝিলমিলকে কোলে তুলে হামি দিয়ে দিল। ঝিলমিল মায়ের গলা জোরে ধরেছে। 8 বছর পর নন্দিনীর সাধনা সফল হয়েছে। সে ফিরে পেয়েছে তার ভালোবাসা, তার সোনার সংসার। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।